গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ক্লাসে। আমাদের চতুর্থ দিনের ক্লাস শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে আগেই জানানো ছিল যে ক্লাসটা হবে ফিজিক্যাল সায়েন্স, কিন্তু স্যারের অসুবিধার জন্যই ক্লাসটা একদম শেষ মুহূর্তে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ বায়ো সায়েন্স ক্লাস হবে। যদিও মূল জায়গা যেটা সেটা পাল্টাচ্ছে না, কারণ ফিজিক্যাল সায়েন্স বলো বা বায়ো সায়েন্স বলো, আমাদের এটা গুরুত্বপূর্ণ কাদের জন্য, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে বা পরীক্ষা দেবে, অর্থাৎ ম্যাথ অ্যান্ড সায়েন্স বা সিটেট পেপার 2 ম্যাথ অ্যান্ড সায়েন্স, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 8টা বাজে স্যার জয়েন করে গেছেন, আমরা কোনো এক্সট্রা সময় নেব না। প্রত্যেককে বলবো একটু অ্যাক্টিভ থাকো, একদম ক্লাসের শেষ পর্যন্ত লাইভ ক্লাস মন দিয়ে করো। অবশ্যই একটা ডাইরেকশন বা পথ খুঁজে পাবে। মানে এটা আমি জাস্ট অ্যাজিউম করে রাখছি, ক্লাস শেষ হওয়ার পর আমি তোমার থেকে নলে ফিডব্যাক নেব যে আমরা সবাই বায়ো সায়েন্স বলি, লাইফ সায়েন্স বলি, জীবন বিজ্ঞান বলি, জীব বিজ্ঞান বলি, বায়োলজি বলি, যাই বলি না কেন, যে সাবজেক্টটাকে আমরা চিনি, মানে এই সাবজেক্টটা আমাদের মাধ্যমিক পর্যন্ত প্রত্যেকেরই একটা প্রিয় সাবজেক্ট ছিল। পরবর্তীতে হয়তো আমরা পড়িনি বা কিছু, কিন্তু এই সাবজেক্টটা আমাদের ভালো লাগতো। তো আমরা অনেক স্যারের কাছে পড়েছি, স্কুলে বা টিউশনে অনেক স্যারের কাছে পড়েছি। আজকের ক্লাস করার পর তোমার মনে হবে যে বোধহয় বায়োসায়েন্স আমাকে এইভাবে কেউ পড়ায়নি, আমি অ্যাজিউম করে রাখলাম মাত্র। এটা আমি তোমাদের থেকে জানবো ক্লাসের শেষে। যাই হোক, স্যার জয়েন করে গেছেন, আমি সবাইকে বলবো একটু অ্যাক্টিভ থাকো, কমেন্ট বক্সটার অপব্যবহার যেন না হয় এটা দেখো। মানে রেকর্ড ক্লাস, স্টাডি মেটেরিয়াল সবকিছু পৌঁছে যাবে, এ সংক্রান্ত কোনো মেসেজ করার দরকার নেই। তুমি কোথাও বুঝতে পারছো না সেটা জিজ্ঞাসা করো, যে স্যার এটা আরেকবার রিপিট করে এটা বলুন, স্যার এটা কেন হবে, এটা কেন হবে না, এইরকম। কিন্তু অন্য কোনো আননেসেসারি মেসেজ করো না, এই কারণে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য খুব অসুবিধা। এটা সবার কাছে আমার রিকোয়েস্ট হলো, একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে, আমাদেরকে কোঅপারেট করবে। কমেন্ট বক্সটা যেন অপব্যবহার না হয়, এটা সবার দায়িত্ব থাকলো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন না, আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু ঠিক আছে স্যার। ওকে স্যার, একটু ওয়েট করুন, আমি হ্যাঁ, পেজটা সেট আপ করে দিয়ে স্টার্ট করছি। আর স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করবো, আমি সবসময় ব্যাকগ্রাউন্ডে আছি। স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করবো। আর মনে রেখো যে এই কয়েকদিনের ক্লাসে তোমাদের কিন্তু মাইক্রোফোন বন্ধ থাকবে। এর পরবর্তীতে অর্থাৎ নতুন ব্যাচে তোমাদের মাইক্রোফোন খোলা থাকবে, তোমরা চাইলে সরাসরি লাইভ ক্লাসের মধ্যেই কমিউনিকেট করতে পারবে, কোনো বাধা থাকবে না। মানে তখন তুমি এরকম সরাসরি স্যার বা ম্যাডামকে কোশ্চেন করতে পারবে। আপাতত এই কয়েকদিনে আমাদের ক্লাসে মাইক্রোফোন কিন্তু বন্ধ থাকছে। তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে রিপ্লাই করতে পারবে বা এখান থেকে বিভিন্ন রিয়াকশন দিয়ে তোমরা রেসপন্স জানাতে পারবে। স্যার স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ ওকে স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। স্যার। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা পড়াবো সেই জিনিসটা হচ্ছে কি আমাদের জীববিজ্ঞান বা বায়োলজি। তো স্যার তো তোমাদেরকে ডিটেলসে বললেন সমস্ত কিছু। তো আমি একবারেই প্রথমেই তোমাদের কাছে চলে আসছি সাবজেক্ট সম্বন্ধে। তো সাবজেক্ট সম্বন্ধে যখন আমি আলোচনা করব, সেই আলোচনা করবার সময় আমার কি কি সিলেবাস আছে সেই জিনিসটা আগে আমাকে জানতে হবে। কি কি সিলেবাস আছে সেই জিনিসটা আগে আমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটার নামটা কি? তার নামটা হলো এনিমেল সেল বা প্রাণী কোষ। অর্থাৎ তুমি প্রাণী, আমি প্রাণী, তোমার দেহে যে কোষ আছে, আমার দেহে যে কোষ আছে, এই যে আমাদের কোষটি আছে, এই কোষগুলিকে আমাদের কি বলবো? প্রাণী কোষ বলবো, ঠিক আছে? ক্ষেত্রে এবার কি আছে? উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেল। উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেল জিনিসটা কি? না, উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেল জিনিসটা হচ্ছে এটা, যে আমাদের এখানে আমাদের এই জীবজগৎ প্রাণী ছাড়াও যা দিয়ে তৈরি, তার নামটা হলো উদ্ভিদ। এই উদ্ভিদে যেই যেই কোষগুলি বর্তমান, তাকে বলা হয় উদ্ভিদ কোষ। এবার ওই যে একটু আগে বললাম প্রাণী কোষ, প্রাণী কোষগুলি যদি আমাদের একত্রিত হয়েছে, তবে সেই জিনিসটাকে আমাদের কি বলা হয়? তবে সেই জিনিসটাকে আমাদের বলা হয় প্রাণী কলা, ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমাদের উদ্ভিদ কোষগুলি একত্রিত হয়েছে, তবে আমাদের যেই জিনিসটা তৈরি হয়, তার নামটাকে বলা হয় আমাদের উদ্ভিদ কলা। তার নামটাকে আমাদের কি বলবো বলো? তার নামটাকে বলা হয় আমাদের উদ্ভিদ কলা, ঠিক আছে? এইবার দেখো, আমাদের যখন প্রাণী কলার কথা আসবে,
এবং উদ্ভিদ কলার কথা আসবে, এক কথায় মাথায় রাখবে যে প্রাণী কলা এবং উদ্ভিদ কলা যখন আমি বলবো, এক কথায় এটি হলো কোষের সমন্বয়। এক কথায় এটি হলো কি? এক কথায় এটি হলো আমাদের কোষের সমন্বয়। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এবার আমাদের কি বলবো? এবার আমাদের যে জিনিসটা আসছে, সেই জিনিসটার নামটা কি? না সেই জিনিসটার নামটা হচ্ছে, ভালো করে মাথায় রাখো, কি জিনিস? না সেই জিনিসটার নামটা হচ্ছে আমাদের জেনেটিক্স। জেনেটিক্স কি জিনিস? জেনেটিক্স জিনিসটা হচ্ছে তোমার পিতামাতার বৈশিষ্ট্য তোমার মধ্যে, এবং তোমার ও তোমার স্ত্রীর বৈশিষ্ট্যটা কার মধ্যে? না তোমার সন্তান সন্ততিদের মধ্যে। কার মধ্যে বলো? তোমার সন্তান সন্ততিদের মধ্যে। এই যে আমাদের এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে, এক প্রজন্ম থেকে আমাদের যে আর এক প্রজন্মে এই যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে, আমাদের এখানে কি বলবো, বৈশিষ্ট্যগুলো যে সঞ্চারিত হচ্ছে, এই জিনিসটাকে আমাদের কি বলে বলো? এই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে কি? না আমাদের জেনেটিক্স। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে না পারলে না বলো? তাহলে জেনেটিক্স কাকে বলে? না জেনেটিক্স বলা হচ্ছে আমাদের এই যে এক প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে যে আমাদের জিনিসটা যাচ্ছে, তাকে বলা হয় জেনেটিক্স। এরপরে চলে এসো কোথায়? এরপরে চলে এসো বায়ো এভিলিউশন। বায়ো এভিলিউশন জিনিসটা কি জিনিস? না বায়ো এভিলিউশন জিনিসটা হচ্ছে আমাদের এরকম, যে যখন আমাদের কি বলবো, আমার বাবা 2 কিলোমিটার হেঁটে যেতেন, আমি ছোটবেলায় সাইকেলে গেছি, এখন আমি বাইকে যাই, আমার ছেলে 4 চাকায় যাবে। এই যে একটা যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের যে আপগ্রেডেশন লেভেলটা যে বেড়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমাদের কি বলা হয়? এই জিনিসটাকে আমাদের বলা হয় বলো, যে আমাদের জৈব বিবর্তন বা বায়ো এভিলিউশন বলা হয়। এরপরে জিনিসটা কি? এরপরে যে জিনিসটা আছে তার নামটাকে বলা হয় আমাদের ট্যাক্সোনমি। এরপরে আমাদের যে জিনিসটা আছে, এই জিনিসটার নামটাকে আমাদের কি বলে বলো? ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মানে কি? এই পৃথিবীতে প্রচুর প্রাণী ও উদ্ভিদ আছে। এই যে প্রচুর প্রাণী ও উদ্ভিদ আছে, সেই প্রচুর প্রাণী ও উদ্ভিদ আমাদের কি হয়? প্রচুর প্রাণী ও উদ্ভিদ আছে। এই যে প্রচুর প্রাণী ও উদ্ভিদ আছে, সেই প্রচুর প্রাণী উদ্ভিদের সময়তে করে আমাদের যে জিনিসটা হচ্ছে, কি হচ্ছে? না ভালো করে বোঝার চেষ্টা করো। এক second। প্রচুর প্রাণী উদ্ভিদ, এদের বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন নাম হয়, তাহলে কি হবে? আমাদের সায়েন্টিফিক রিসার্চে একটা মেজর ড্রব্যাক আসবে। তাহলে একটা যদি আমাদের মেজর ড্রব্যাক আসে, সেই ক্ষেত্রে কি হবে বলো? সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে, একটা প্রবলেম হবে। এই জন্য বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কি করলেন? না সমস্ত প্রাণীর গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে একটা নামকরণ করলেন। গণ ও প্রজাতির উপর ভিত্তি করে কি করলেন? একটা নামকরণ করলেন। ঠিক আছে, এই যে আমাদের নামকরণ করলেন, এই নামকরণটাকে বলা হচ্ছে আমাদের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, এরপরে কি চলে আসে? প্রোটিস্টা, প্রোটোজয়া। তারপরে চলে আসে আমাদের কি বলবো আমাদের এখান থেকে, তারপরে চলে আসে হচ্ছে আমাদের পরিফেরা হলো। এরপরে চলে আসে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম জিনিসটা কি? না ডাইজেস্টিভ সিস্টেম জিনিসটা হচ্ছে, তুমি কোনো খাবারকে খাচ্ছ, সেই খাবারটাকে খাওয়ার পরে পচানোর জন্য আমাদের যে ইনক্লুডেড থাকে, তাকে আমাদের কি বলবো? তাকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বলবো। ঠিক আছে, এইবার এই ডাইজেস্টিভ সিস্টেম যেখানে শেষ হয়, সেখানেই আমাদের শুরু হয় সার্কুলেটরি সিস্টেম। সেখানে আমাদের কি বলবো? সেখানে আমাদের শুরু হয় সার্কুলেটরি সিস্টেম। এখন প্রশ্ন হলো যে সার্কুলেটরি সিস্টেমের কথা যদি আসে, তাহলে কি কি পাবো? না প্রথম কথা, আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? রক্তকে পাম্প করা। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ রক্তকে পাম্প করা। তাহলে হৃৎপিণ্ডের কাজ যদি রক্তকে পাম্প করা হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করবে? একবার সংকোচন হবে, একবার প্রসারণ হবে। কি কি বললাম জিনিসটা? একবার আমাদের সংকোচন হবে, একবার আমাদের কি হবে? একবার আমাদের প্রসারণ হবে।
এইবার এই যে আমাদের একবার যে সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে, এই সংকোচন হওয়াকে কি বলা হয়? এই সংকোচন হওয়াকে আমাদের বলা হয় সিস্টোল বলা হয়। তাহলে আমাদের এখান থেকে কি বললাম কথাটা? আর প্রসারণ হওয়াটা কি বলা হয়? প্রসারণ হওয়াটাকে আমাদের এখান থেকে বলা হয় কি? ডায়াস্টোল বলা হয়। তাহলে দুটো জিনিস গেল, একটা নাম কি বলে ওটা, সংকোচন প্রসারণ। কার কার মধ্যে দিয়ে রক্ত যাবে? রক্ত হচ্ছে আমাদের শিরা ও ধমনির মাধ্যমে রক্ত যাবে। ঠিক আছে, এইবার জিনিসটা কি বলেছে, যে শিরা এবং ধমনির মধ্যে দিয়ে যদি আমাদের রক্ত যায়, সেই ক্ষেত্রে শিরার মধ্যে দিয়ে কোন রক্ত যাবে? না, শিরার মধ্যে দিয়ে ইন জেনারেলি আমার দূষিত রক্ত, অর্থাৎ কার্বন ডাই ঘটিত রক্ত যাবে। কার্বন ডাই ঘটিত রক্ত যাবে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? আর আমাদের ধমনীর মধ্যে দিয়ে কি যাবে? ধমনের মধ্যে দিয়ে আমাদের যে রক্তটা যাবে সেটি হচ্ছে বিশুদ্ধ রক্ত যাবে। ধমনের মধ্যে দিয়ে কি রক্ত যাবে বলো? ধমনের মধ্যে দিয়ে আমার বিশুদ্ধ রক্ত যাবে। এখন প্রশ্ন হলো, এই যে আমাদের শিরা এবং ধমনী, এর কি কোনো ব্যতিক্রম আছে? আছে। যদি মহাশিরা থাকে তার মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত যাবে, যদি মহা ধমনী থাকে তার মধ্যে দিয়ে দূষিত রক্ত যাবে। তাহলে এই যে রক্ত, এই রক্তকে আমাদের বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার কিসের উপরে? না, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তকে কি করেছিলেন? না, রক্তকে আমাদের প্রধানত চার ভাগে ভাগ করেছিলেন। রক্তকে কি করেছিলেন? প্রধানত চার ভাগে ভাগ করেছিলেন। ঠিক আছে, এইবার আমাদের যে রক্তকে প্রধানত চার ভাগে ভাগ করেছিলেন, তা এই চার ভাগে ভাগটা একটি চার ভাগে যে ভাগ করেছিলেন, এই চার ভাগে ভাগ করার পরবর্তীতে কি হয়েছে আমাদের? না, কি বৃত্তান্ত হয়েছে বা কি বৃত্তান্ত হয়নি। তাহলে এখান থেকে একটুখানি বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের এক নম্বর যে জিনিসটা যদি দেখেছি, যে আমার রক্তকে এ বি, এ বি এবং ও, এই চার ভাগে ভাগ করেছিলেন। কে করেছিলেন? কার্ল ল্যান্ডস্টেইনার। কিসের ভিত্তিতে করেছিলেন? না, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ভিত্তিতে করেছিলেন। কিসের ভিত্তিতে করেছিলেন বলো? অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ভিত্তিতে এই জিনিসটাকে তৈরি করেছিলেন। এরপরে কি চলে আসে? রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম মানে কি? আমাদের শ্বসন তন্ত্র। আমাদের যে শ্বসন তন্ত্র আছে, সেই শ্বসন তন্ত্রকে আমাদের কি করানো হয়, যে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটার নামটাকে কি বলা হয়? একটার নামটাকে বলা হচ্ছে, আমাদের ভালো করে বোঝার চেষ্টা করো, কি? গ্লাইকোলাইসিস। আর একটার নামটাকে বলা হচ্ছে কি আমাদের? ক্রেবস চক্র। একটার নামটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস, আর একটা যে জিনিস আছে তার নামটাকে কি বলা হচ্ছে বলো? তার নামটাকে বলা হচ্ছে আমাদের ক্রেবস চক্র। ঠিক আছে, এক্ষেত্রে বুঝতে পারলে? এবার যে প্রশ্নটি আছে, কি প্রশ্ন আছে এখান থেকে, যে তাহলে আমার এখান থেকে কি বলবো? ক্রেবস চক্র গেল। এবার আমার এই ক্রেবস গ্লাইকোলাইসিস কোথায় হয়? না, গ্লাইকোলাইসিস হয় হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে, সাইটোসিনে হয়। তার মানে আমাদের এখান থেকে কি বলবো? গ্লাইকোলাইসিস কোথায় হয়? না, গ্লাইকোলাইসিস হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে, সাইটোসিলে হয়। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? আর একটা জিনিস কোথায় হয় বলবো আমাদের এখান থেকে? না, আর একটা যে জিনিস আছে সেই জিনিসটা বলবো, কি ক্রেবস চক্র কোথায় হয়? ক্রেবস চক্র হয় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয়। ক্রেবস চক্র কোথায় হয় বলো? ক্রেবস চক্র হয় হচ্ছে আমাদের এখানে মাইটোকন্ড্রিয়াতে হয়। ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার না এখান থেকে বলো আমাকে। এবার কি আছে? এক্সক্রিটরি সিস্টেম বা রেচনতন্ত্র। অর্থাৎ তুমি আমি সাধারণ মানুষ সারাদিনে প্রচুর পরিমাণে খাবারকে খাচ্ছি। সেই প্রচুর পরিমাণে খাবারগুলোকে যদি আমরা খেতে শুরু করেছি, একটা সময় কি হবে? আমাদের দেহ থেকে ওই খাদ্যের অপাচ্য অংশ, মানে একটা সময় কেন, দেহের মধ্যে যে অপাচ্য অংশ, সেটি দেহ থেকে আমাদের কি হবে? না, রেচনের মাধ্যমে নির্গত হবে। তাহলে আমাদের এই যে রেচন, রেচন সম্বন্ধে এত কথা বলছি, এই রেচন সম্বন্ধে যদি এত কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখো যে আমাদের এই রেচনের যে প্রধান অঙ্গ, সেই প্রধান অঙ্গের নাম কি? প্রধান অঙ্গের নাম হলো বৃক্ক। তাহলে প্রধান অঙ্গের নাম কি? বৃক্ক। আর বৃক্কের যদি প্রশ্ন করা হয়েছে গঠনগত কার্যগত একক কি, বৃক্ষের গঠনগত কার্যগত এককের নামটা হলো আমাদের নেফ্রন। তাহলে বৃক্ষের গঠনগত কার্যগত এককের নামটা হলো কি? গঠনগত কার্যগত এককের নামটা হচ্ছে নেফ্রন। ক্লিয়ার? আমাদের মধ্যে সবচেয়ে বড়
রেচনাঙ্গের নামটা কি? সবচেয়ে বড় রেচনাঙ্গের নামটা হচ্ছে আমাদের ত্বক। সবচেয়ে বড় রেচনাঙ্গের নাম কি? এটাকে বলতে পারো কি ত্বক। ঠিক আছে, এরপরে কি চলে আসো, সরি এরপরে কি চলে আসো আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। তাহলে আমার ব্রেন কখন কি করবে, কেন করবে, কিভাবে করবে, এই সমস্ত জিনিসগুলো যে ডিল করে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমাদের বলবো হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। ঠিক আছে, আছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। এইবার আমাদের এখান থেকে কি বলবো, দেখো ইন জেনারেলি আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, এই নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত এককের নামটা কি? গঠনগত কার্যগত এককের নামটা হলো আমাদের নিউরন। ঠিক আছে, এবং এই নিউরনের আমাদের তিনটে ভাগ, একটার নাম হলো অ্যাক্সন, একটার নাম হলো ডেনড্রন, আর একটার নামটা হলো পোস্টেন। কি আছে এর ভেতরে? এর ভেতরে হাজারটা জিনিস আছে, সেগুলো এখন আপাতত বলছি না, তবে পরবর্তীতে যখন এই চ্যাপ্টার পড়াবো তখন এটা বলে দেবো। ঠিক আছে, হয়েছে। এইবার আমাদের কি বলছে, যে আমাদের এখান থেকে কি, যে এরপরে আছে স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেম জিনিসটা কি, যে আমার শরীরের যদি সমস্ত রকম মাংসকে আমরা কেটে ফেলে দিয়েছি, রক্তকে ফেলে দিয়েছি, তাহলে তোমার দেহের যে হাড়ের যে স্ট্রাকচারটি থাকবে, সেই হাড়ের স্ট্রাকচারটিকে আমাদের বলা হয় কি স্কেলিটাল সিস্টেম। ওকে, এরপরে কি হয়েছে, যে বা এরপরে কি হয়েছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম মানে কি, তোমার কোনো কিছু ভালো লাগা, আবেগ, এই সমস্ত জিনিসগুলো যে তন্ত্র কন্ট্রোল করে, তাকে আমাদের কি বলা হয়, তাকে আমাদের বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম বলা হয়। ঠিক আছে, মানে কিরকম, আমার জানি যে আমার কোনো কিছু একটা খেলে, সাপোজ হয়তো রাত্রিবেলায় যদি খুব মাংস খাই, তাহলে হয়তো আমার শরীর খারাপ হতে পারে, কিন্তু কি আমি, আমার মন বলছে না মাংসটা খাও। এই যে জিনিসটা, এই জিনিসটা আমাদের যে ডিল করে, তাকে কি বলা হয়, তাকে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম বলা হয়। তাকে আমাদের কি বলা হয় বলো, তাকে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম বলা হয়। এরপরে চলে এসো আমাদের জীবের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের সিস্টেম, রিপ্রোডাকশন সিস্টেম বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে কি জিনিসটা আমাদের এখান থেকে, এক নম্বর জিনিসটা, যে যখনই আমাদের রিপ্রোডাকশন সিস্টেমের কথা আসবে, তখন কি হবে কি হবে না। দেখো, ইন জেনারেলি মানুষ যে পদ্ধতির মাধ্যমে তাদের বৈশিষ্ট্যগুলিকে বজায় রাখে, তাদের জীবগুলিকে বজায় রাখে, তাদের বৈশিষ্ট্যগুলিকে বজায় রাখে, তাকে আমরা কি বলবো, তাদেরকে আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম বলবো। ঠিক আছে, এরপরে কি আছে, ব্যাকটেরিয়া, অ্যালগি, ফাঙ্গি। তাহলে দেখো, তোমাদের এখানে সর্বসাকুল্যে প্রায় 48 জন ছেলে মেয়ে আছো, কোনো 48-50 জন। তো সেই ক্ষেত্রে সর্বসাকুল্যে তোমাদেরকে 20টা চ্যাপ্টারকে পড়ানো হলো। তাহলে তোমাদের মনে হয়তো এখন একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, কি কোশ্চেন, স্যার এই 20টা চ্যাপ্টারে কি বায়োলজির সব চ্যাপ্টার, নাকি 20টা চ্যাপ্টারের এর বাইরেও জগৎ আছে, এরকম কোনো কিছু আছে? না, অবশ্যই এর বাইরেও আমাদের 7 সমুদ্র 13 নদী আছে। তো স্যার সেই 7 সমুদ্র 13 নদী কোথায় গেল? না, 7 সমুদ্র 13 নদী সমস্ত জায়গাতে আছে। আমি শুধু তোমাদেরকে এটুকুনি বলতে চাইছি, যে যদি তুমি এই 20টা চ্যাপ্টারকে প্রপার ওয়েতে পড়ো, নোট তৈরি করো, তার এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষার অ্যাবভ 95 to 96% কোশ্চেন তোমার এখানে কমন আসবে। তুমি বলে বাদ বাকিটা, বাদ বাকিটা হচ্ছে অবশ্যই হবে। আগে তোমাদের এই পার্টটা যেখানে আমাদের লায়ন্স পোর্শন শেষ হবে, সেটা হবে, তারপরে সমস্ত কিছু। ওকে, তো আজকে তো তোমাদের সঙ্গে জাস্ট কথাবার্তা এইসবের দিক আজকে। তো আজকে তোমাদের সঙ্গে চলো গল্প করি
কি নিয়ে? আজকে তোমাদের সঙ্গে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু আলোচনা করব, সেই যে চ্যাপ্টারের নাম, সেই চ্যাপ্টারের নামটা হলো রিপ্রোডাকশন। সেই চ্যাপ্টারের নামটা কি? সেই চ্যাপ্টারের নাম হলো রিপ্রোডাকশন। ওকে, আচ্ছা, তোমাদেরকে এই রিপ্রোডাকশনে যাবার আগে শুধু একবার কুইক রিভিশন দিয়ে নাও। যে কুইক রিভিশন দিয়ে তোমরা আমাকে বলো যে যে 20টা চ্যাপ্টার বলা হলো, এই 20টা চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের কোনো বুঝতে অসুবিধা আছে কিনা। মানে আমি এটা মানে বলছি না যে তুমি 1 মিনিটের মধ্যে আমার কি বলবো নার্ভাস সিস্টেম নিয়ে পুরো লেকচার দিয়ে দিতে পারবে, এইটা বলছি না। আমি শুধু এটুকু বলতে চাইছি যে যে কোনো চ্যাপ্টার সম্বন্ধে যদি তোমাকে বলা হয়েছে, দুটো জিনিস একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দুটো জিনিস, যে এক, না স্যার আমি নামটা কোনোদিন শুনেইনি, এক। নাম্বার দুই, সেই চ্যাপ্টার সম্পর্কে অ্যাজ মিনিমাম অ্যাজ একটা লাইন বলার ক্ষমতা। এই দুটো তোমাদের মধ্যে তৈরি হয়েছে কি হয়নি আমাকে বলো। একটু বলো, কেউ বলবে হ্যাঁ, কেউ বলবে না। সবাই জানে সবারই একদিনে হবে না, কিন্তু কি বৃত্তান্ত বলো। বুঝতে পেরেছো কি পারোনি? এই কুড়িটা চ্যাপ্টার, আমি কিন্তু এই কুড়িটা চ্যাপ্টার নিয়ে তোমাকে একবারে বেসের কোশ্চেন ধরবো না, যে নেফ্রনের গ্লোমেরুলাস এর কাজ কি, বায়োমেন ক্যাপসুলের কাজ কি, এই সব ধরবো না আমি এখন। আমি শুধু তোমাকে এখন এইটুকু জানতে চাইছি যে বেসিক আইডিয়া, যে হ্যাঁ 20টা চ্যাপ্টার সম্বন্ধে বুঝেছি কি বুঝিনি, হ্যাঁ বা না। আচ্ছা, বুঝেছো? ঠিক আছে। এবার হচ্ছে কি, যে আমাদের এখানে যদি জিনিসটাকে দেখা গেছে কি রিপ্রোডাকশন, তাহলে রিপ্রোডাকশন কাকে বলে? আগে তো আমাকে এটা জানতে হবে। যে চ্যাপ্টার সম্বন্ধে আমি পড়ছি, সেই চ্যাপ্টারটা যদি না জানি তাহলে কি করে হবে বলো। তাহলে আগে আমাকে জানতে হবে যে রিপ্রোডাকশনের ডেফিনেশন বা সংজ্ঞা কি। ঠিক আছে, তাহলে রিপ্রোডাকশনের যদি আমি ডেফিনেশন বা সংজ্ঞা চেয়েছি, তাহলে প্রথমেই যে জিনিসটা বলবে, কি বলবে এখান থেকে লেখো, যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে। কি লিখলাম এখান থেকে কথাটি? যে আমাদের এখান থেকে কি লিখলাম? জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে। যে জৈবনিক কি প্রক্রিয়ার মাধ্যমে? জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি বলবো? জীব নিজের দেহ অংশের সত্তা বিশিষ্ট, জীব নিজ দেহ অংশের, জীব নিজের দেহ অংশের কি বলবো? সত্তা বিশিষ্ট। আমাদের এখান থেকে কি বলবো? সত্তা বিশিষ্ট অপত্যের জন্ম দেয়। নিজের সত্তা বিশিষ্ট কিসের জন্ম দিচ্ছে? কি বললাম কথাটা? নিজ সত্তা বিশিষ্ট আমাদের এখান থেকে কি বলবো? অপত্যের জন্ম দেয়, এবং নিজ অস্তিত্ব বজায় রাখে। আমার কোনো কিছু একটা প্রাণীকে জন্ম দিয়ে কি লাভ হয়েছে? আমাকে আমার বাবা মা জন্ম দিয়ে কি লাভ করেছে? আমি আমার সন্তান সন্ততিকে জন্ম দিয়ে কি লাভ করেছি? কি লাভ করেছে? না, কোনো লাভই করেনি। লাভ যেটা হয়েছে একটাই লাভ। কি লাভ? যে নিজের অস্তিত্ব বজায় রাখেছে। তার মানে অপত্যের জন্ম দেয়, এবং কি হয়েছে? নিজ অস্তিত্ব বজায় রাখে। নিজ অস্তিত্ব আমাদের কি বলবো? নিজের অস্তিত্ব হচ্ছে আমাদের বজায় রাখে। তাকে আমাদের কি বলে? তাকে আমাদের রিপ্রোডাকশন বলে। তাকে আমাদের কি বলে বলো? তাকে আমাদের রিপ্রোডাকশন বলে। ঠিক আছে, তাহলে রিপ্রোডাকশন কাকে বলে? না, রিপ্রোডাকশন বলে হচ্ছে আমাদের এই জিনিসটাকে রিপ্রোডাকশন বলা হয়। ঠিক আছে, কথাটা বুঝতে পারলে? হয়েছে। এইবার হচ্ছে কি বলবো, যে আমাদের
আমাদের এই যে জনন জনন রিপ্রোডাকশন বলে কথা বলছি, এইখানে আমাদের একটা হেডিং লেখো কি বলে, এখানে একটা হেডিং লেখো আমাদের টাইপ অফ রিপ্রোডাকশন বলে। আমাদের এখানে একটা হেডিং লেখো কি বলে, একটা হেডিং লেখো টাইপ অফ রিপ্রোডাকশন বলে। ঠিক আছে, এই যে টাইপ অফ রিপ্রোডাকশন আছে, এই টাইপ অফ রিপ্রোডাকশনকে আমাদের কি বলবো না, এই জিনিসটার নামটাকে বলা হচ্ছে 1 নম্বর অঙ্গজ জনন। নাম্বার 2 এর নামটাকে কি বলবো, নাম্বার 2 এর নামটাকে বলবো হচ্ছে আমাদের অযৌন জনন। নাম্বার 3 এর নামটাকে কি বলবো, নাম্বার 3 এর নামটাকে বলবো হচ্ছে আমাদের যৌন জনন। ঠিক আছে, এবং নাম্বার 4 এর নামটাকে আমাদের কি বলবো, নাম্বার 4 এর নামটাকে আমাদের বলবো কি, আমাদের অপুংজনী জনন। নাম্বার 4 এর নামটাকে আমাদের কি বলবো, নাম্বার 4 এর নামটাকে বলবো হচ্ছে আমাদের অপুংজনী জনন। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে আমাদের এখানে কি জিনিসটা গেল, আমাদের এখানে 4টে জিনিস গেল। তাহলে আমাদের এখানে কি জিনিস গেল, না আমাদের এখানে যে জিনিসটা গেল সেটা হচ্ছে আমাদের কি হবে, না অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন এবং অপুংজনী জনন। ঠিক আছে, এখানে বুঝতে পারলে কি হলো। এবার আমাদের কি জিনিসটা আসছে ভালো করে বোঝার চেষ্টা করো। কি জিনিস, যে আমাদের একটার পর একটা ছবি, ইন জেনারেলি আমরা সাধারণ মানুষ যেই পদ্ধতিতে জনন এর সম্পন্ন করি তার নামটাকে আমরা কি বলবো, সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, আমরা যৌন জনন পদ্ধতিতে আমাদের জননকে সম্পন্ন করি। কিভাবে হয় যৌন জনন, না আমাদের মেল ক্যান্ডিডেট স্পার্ম, এটা যদি আমাদের ফিমেল ক্যান্ডিডেটের এগ যেটা আছে অর্থাৎ ডিম্বাণু যেটা আছে তাকে গিয়ে যদি নিষিক্ত করেছে, তবে সেখান থেকে কি হবে, আমার জাইগোট তৈরি হবে। জাইগোট তৈরি হবে। এইবার জাইগোটের পরবর্তীতে কি আমাদের বলো, জাইগোটের পরিবর্তে জাইগোট ভেঙে আমাদের তৈরি হবে এমবাইরো। এই এমবাইরোর পরবর্তীতে আমাদের যে জিনিসটা তৈরি হবে, সেই জিনিসটা কি হবে, আমাদের বেবি বা সন্তান তৈরি হবে। এরপরে আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটা কি, সেই জিনিসটার নামটাকে বলা হয় অঙ্গজ জনন। অঙ্গজ জননের থেকে আমি কি বলবো বলো এখান থেকে, না অঙ্গজ জননকে ইন জেনারেলি প্রথমত মনে রাখো প্রত্যেকে, যে প্রধানত আমাদের অঙ্গজ জননকে 2 ভাগে ভাগ করা যায়। অঙ্গজ জননকে কয় ভাগে ভাগ করা যায়, আমাদের 2 ভাগে ভাগ করা যায়। কি কি, একটার নামটাকে বলে হচ্ছে আমার প্রাকৃতিক অঙ্গজ জনন, আর একটার নামটাকে বলবো কি আমার, আর একটার নামটাকে বলবো আমার কৃত্রিম অঙ্গ যোজনা। আমাদের কি বলবো, একটার নামটাকে বলবো প্রাকৃতিক অঙ্গ যোজনা, আর একটার নামটাকে আমাদের কি বলবো, আর একটার নামটাকে বলবো হচ্ছে কৃত্রিম অঙ্গ যোজনা। ঠিক আছে, হয়েছে। এর পরবর্তীতে আমাদের কি জিনিসটা আছে, না এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা আছে ভালো করে বোঝার চেষ্টা করো। হয়েছে, কারণ আমাদের এখানে কি জিনিসটা গেল, না আমাদের একটা গেল প্রাকৃতিক অঙ্গ অজারণ, আর একটা জিনিস যেটা আছে আমাদের সেই জিনিসটার নামটাকে কি বলে, কৃত্রিম অঙ্গজ জনন। ঠিক আছে, এইবার প্রাকৃতিক অঙ্গজ জননের যদি আমাদের কথা এসেছে, তবে সেই ক্ষেত্রে কি বলবো আর কি বলবো না, না প্রাকৃতিক অঙ্গজ জননের যদি আমাদের কথা এসেছে, সেই ক্ষেত্রে 1 নম্বর যে জিনিসটা আছে, একে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি। প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি বলো, 1 নম্বর যে জিনিসটা আছে তার নামটা কি, 1 নম্বর যে জিনিসটা আছে তার নামটাকে বলা হচ্ছে আমাদের ফন্ডী ভবন। 1 নম্বর যে জিনিসটা আছে তার নামটাকে কি বলা হয়, তার নামটাকে বলা হচ্ছে ফন্ডী ভবন। ঠিক আছে, ঠিক আছে। নাম্বার 2 এর নামটা কি, নাম্বার 2 এর নামটা হচ্ছে
নাম্বার 2 এর নামটাকে কি বলবো? নাম্বার 2 এর নামটাকে বলবো হচ্ছে আমাদের কাণ্ডজ। নাম্বার 2 এর নামটা কি বলবো? কাণ্ডজ। নাম্বার 3 এর নামটাকে কি বলবো? নাম্বার 3 এর নামটাকে বলবো পত্রজ। নাম্বার 4 এর নামটাকে বলবো হচ্ছে আমাদের বুলবিল দ্বারা। নাম্বার 4 এর নামটাকে কি বলবো বলো? নাম্বার 4 এর নামটাকে বলবো হচ্ছে আমাদের বুলবিল দ্বারা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ইন জেনারেলি আমার যখন এই জিনিসটা এলো, তখন আমাদের এই 4টি ভাগে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, এইবার যখন আমার 4টি ভাগে ভাগ করা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার কি কি থাকছে আর কি কি থাকছে না? 1 নম্বর, 1 নম্বর জিনিসটার নামটা কি? 1 নম্বর যে জিনিসটার নাম খন্ডী ভবন। খন্ডী ভবন কোথায় দেখা যায়? খন্ডী ভবন আমাদের দেখা যায় কোথায়? খন্ডী ভবন দেখা যায় আমাদের স্পাইরোগাইরাতে। ঠিক আছে, কোথায় দেখা যায় বলো? খন্ডী ভবন আমাদের দেখা যায় কোথায়? না, স্পাইরোগাইরাতে দেখা যায়। 1 সেকেন্ড, একটু wait করো। 1 নম্বর। নাম্বার 2 জিনিসটার নামটা কি গেল? নাম্বার 2 যে জিনিসটা আছে সেই জিনিসটা আমাদের কি? কাণ্ডজ। কাণ্ডজ আমাদের কি দেখা যায়? কাণ্ডজ আমাদের আলুতে দেখা যায়। কাণ্ডজ আমাদের কোথায় দেখা যায়? কাণ্ডজ হচ্ছে আমাদের আলুতে দেখা যায়। ক্লিয়ার হয়েছে? নাম্বার 3, নাম্বার 3 কি বলেছে আমাদের এখানে? ভালো করে বোঝো। নাম্বার 3 হচ্ছে আমাদের পত্রজ। পত্রজ আমাদের কোথায় দেখা যায়? পত্রজ আমাদের পাথরকুচি গাছে দেখা যায়। পত্রজ আমাদের কোথায় দেখা যায় বলো? পত্রজ হচ্ছে আমাদের পাথরকুচি গাছে দেখা যায়। ঠিক আছে। নাম্বার 4 আমাদের বুলবিল দ্বারা। এটা আমাদের কোথায় দেখা যায়? না, এটি হচ্ছে আমাদের চুপড়ি আলুতে দেখা যায়। এটি আমাদের কোথায় দেখা যায় বলো? এটি হচ্ছে আমাদের চুপড়ি আলুতে দেখা যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এইটা গেল হচ্ছে আমাদের কি না প্রাকৃতিক অঙ্গজ জননের উদাহরণ। এটি হলো কি? এটি হলো আমাদের প্রাকৃতিক যে অঙ্গজ জনন আছে, সেই প্রাকৃতিক অঙ্গজ জননের উদাহরণ। ঠিক আছে, এরপরে চলে এসো কৃত্রিম অঙ্গজ জনন। এই যে কৃত্রিম অঙ্গজ জনন আছে, এই কৃত্রিম অঙ্গজ জননকে আমাদের 4 ভাগে ভাগ করা যায়। কি কি গো? প্রথম জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়? প্রথম জিনিসটার নামটাকে বলা হয় শাখা কলম। দ্বিতীয় জিনিসটার নামটাকে কি বলা হয়? দ্বিতীয় জিনিসটার নামটাকে বলা হয় দাবা কলম। নাম্বার 3 যে জিনিসটা আছে, এই জিনিসটার নামটাকে বলা হয় গুটি কলম। আর এইখানে যে আর একটা জিনিস আছে, তার নামটাকে বলে কি? জোড় কলম। এই যে এবার আমাদের শাখা কলম আছে, এই যে আমাদের শাখা কলম আছে, এই শাখা কলমের ক্ষেত্রে কি মাথায় রাখো আর কি মাথায় রাখবে না? 1 নম্বর জিনিসটা। 1 নম্বর জিনিসটা কি? শাখা কলমের ক্ষেত্রে কি মাথায় রাখবে? শাখা কলমের যে উদাহরণ, সেটি কি আমাদের? সেটি হচ্ছে আমাদের একমাত্র 1 নম্বর যেটা আছে গোলাপ। দাবা কলমের ক্ষেত্রে কি আছে? দাবা কলমের ক্ষেত্রে যেটা আছে লেবু। গুটি কলমের ক্ষেত্রে যেটা আছে সেটা হয়ে গেল আম। জল কলমের ক্ষেত্রে যেটা আছে সেটা হয়ে গেল লিচু। জল কলমের ক্ষেত্রে যেটা আছে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে বলো? সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের লিচু। ক্লিয়ার না? ক্লিয়ার না? হলো। এবার আমাদের কি বলবো এখান থেকে? এবার আমাদের যে জিনিসটা বলবো, সেই জিনিসটার নামটা কি? যে আমাদের দেখো এখানে 4টে যে ছবি আছে, এটা আমাদের অঙ্গজ জনন, এটি আমাদের অযৌন জনন, এটি আমাদের যৌন জনন, এটি হচ্ছে অপুংজন জনন। অর্থাৎ টোটাল যে আমাদের যে 4 রকমের জনন হয় সর্বসাকুল্যে, সেই সর্বসাকুল্যে 4 রকমের জননের যেই ব্যাপারটি, সেই 4 রকমের জননের যে আমাদের যে ছবি, সেই ছবিটা কোনটি? না ছবিটি হচ্ছে আমাদের এইটি। সেই ছবিটি কোনটি? না ছবিটি হচ্ছে আমাদের এটি। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের কি জিনিসটা আসছে? এবার আমাদের যে জিনিসটা আসছে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে আমাদের বলা হয় অযৌন জনন।
বা এখান থেকে লিখে রাখো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আমাদের এখান থেকে কি লিখে রাখো, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানেটা কি? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আমাদের যে একক, এর যে আমাদের কি বলবো, এর যে আমাদের যে একক, সেই এককটাকে আমাদের কি বলবো, এককটা হচ্ছে আমাদের রেণু। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? তাহলে যদি আমার কাছে পরীক্ষাতে প্রশ্ন আসে, কি প্রশ্ন, যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের আমাদের মানে একক কি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের আমাদের একক হচ্ছে আমাদের রেণু। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এরপরে আমাদের কি বলেছে জিনিসটা, এরপরে আমাদের যে জিনিসটা বলেছে সেটি হচ্ছে কি, যে এর আমাদের যে পার্ট, এই পার্টের নামটা কি, একটার নাম প্রাণী আর একটার নামটা হচ্ছে আমাদের উদ্ভিদ। একটার নাম গেল প্রাণী, আর একটার নাম যেটা আছে সেই জিনিসটার নামটাকে কি বলে বলো, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে, এই যে আমাদের যদি প্রাণীর কথা বলেছি, আমাদের কার কথা বলেছি, আমাদের যদি প্রাণীর কথা বলেছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি পাবো আর কি কি পাবো না, তাহলে একটা একটা করে বোঝার চেষ্টা করো। দেখো কি কি বোঝার চেষ্টা করবে। প্রথম কথা, কি কি বোঝার চেষ্টা হবে এখানে, এক নম্বর জিনিস, এক নম্বর জিনিসটার নামটা কি, না এক নম্বর যে জিনিসটা আছে তার নামটাকে বলা হচ্ছে, প্রাণীর ক্ষেত্রে আমাদের যে অযৌন জনন হয় তাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। প্রাণীর ক্ষেত্রে যে আমাদের অযৌন জনন হয় তাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, তাকে প্রধানত আমাদের তিন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এক নম্বরের নামটা কি তাহলে, এক নম্বরের যে নাম আছে তার নামটাকে বলা হচ্ছে কি, কি নাম বলছি, তার নামটাকে বলা হচ্ছে কি বিভাজন দ্বারা। তাহলে এক নম্বরে হয় কি দ্বারা, এক নম্বরে যে অযৌন জনন হয় সেটি হচ্ছে বিভাজন দ্বারা। নাম্বার দুইয়ের নামটাকে কি বলা হয়, নাম্বার দুইয়ের নামটাকে বলা হয় আমাদের কোরকোদ্গম দ্বারা। নাম্বার দুইয়ের নামটাকে কি বলে, কোরকোদ্গম দ্বারা। নাম্বার তিনের নামটাকে কি বলা হয়, নাম্বার তিনের নামটাকে বলা হচ্ছে কি আমাদের পুনর উৎপাদন দ্বারা। নাম্বার তিনের নামটাকে কি বলা হচ্ছে, নাম্বার তিনের নামটাকে বলা হচ্ছে আমাদের পুনর উৎপাদন দ্বারা। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এইবার আমাদের কি জিনিসটা আসছে, এইবার আমার যে জিনিসটা আসছে বিভাজন দ্বারা যদি হয়েছে, বিভাজন দ্বারা আমাদের যে জিনিসটা হয় তার নামটাকে কি বলা হয়, তার নামটাকে বলা হয় অ্যামিবা। তার নামটাকে কি বলা হয়, অ্যামিবা। হয়েছে, এক নম্বর জিনিসটা গেল। নাম্বার দুই, নাম্বার দুইয়ের যে জিনিসটা আছে তার নামটাকে কি বলা হয়, তার নামটাকে বলা হয় আমাদের হাইড্রা। নাম্বার তিন, নাম্বার তিন প্ল্যানেরিয়া। তার মানে আমার এখানে কি হলো, আমার এখানে জিনিসটা তিনটে পার্ট গেল। কি কি পার্ট গেল তোমার, একটা পার্ট গেল প্রাণী, একটা পার্ট গেল উদ্ভিদ। আমি যদি তোমার সঙ্গে শুধুমাত্র প্রাণী নিয়ে আলোচনা করি, কি বললাম কথাটা, আমি যদি শুধুমাত্র তোমার সঙ্গে প্রাণী নিয়ে আলোচনা করি, তাহলে সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি কি বলবো, সেই ক্ষেত্রে আমি বলবো একে তিন ভাগে ভাগ করা যায়। একটার নাম বিভাজন দ্বারা, একটার নাম করকোদ্গম দ্বারা, একটার নাম পুনরুৎপাদন দ্বারা। বিভাজন দ্বারা যদি বলেছো অ্যামিবা, করকোদ্গম দ্বারা হলে হাইড্রা, পুনরুৎপাদন দ্বারা হলে প্ল্যানেরিয়া। পুনরুৎপাদন দ্বারা যদি হয়েছে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো বলো, প্ল্যানেরিয়া বলবো। ক্লিয়ার হলো এখান থেকে? এবার চলে আসো যে স্যার এটা তো গেলো প্রাণী, ইন দ্যাট কন্ডিশন আমার যদি উদ্ভিদের কথা আসে, উদ্ভিদ আমাদের কোনটি হবে বলো, না উদ্ভিদ হচ্ছে আমাদের একটাই হবে,
যার উদাহরণ কি? যার উদাহরণ হলো আমাদের মিউকর। এটি আমাদের কি দ্বারা? এটি হচ্ছে আমাদের রেণু দ্বারা। এটি আমাদের কি দ্বারা? এটি হচ্ছে আমাদের রেণু দ্বারা। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এটা কি হলো? এটা হলো রেণু দ্বারা। এবার কি হয়েছে, এর দুটো ফিগার আছে। এই এর যদি হয়েছে, একটার নামটাকে বলা হয় অন্তর্করক, আর একটার নামটাকে আমাদের কি বলা হয়? আর একটার নামটাকে বলা হয় বহিঃক্ষরক। অন্তর্করকের কথাকে আমরা কি বলবো? অন্তর্করকের যে আমাদের কথা আছে তার নামটাকে বলে আরশোলা। বহিঃক্ষরকের আমাদের যদি উদাহরণ চেয়েছে, তাহলে আমাদের এখান থেকে কি বলবো? আমাদের হাইড্রা। তাহলে আমাদের এখান থেকে অন্তর্করকের যে জিনিসটা আছে তার নামটাকে আমাদের কি বলবো? আরশোলা। আর বহিঃকরকের যে জিনিসটা আছে তার নামটাকে আমাদের কি বলবো? তার নামটাকে আমাদের বলবো হচ্ছে হাইড্রা। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার আমাদের কি জিনিসটা আসছে? এইবার আমাদের যে জিনিসটা আসছে, তোমাকে দেখো আমি একটা কথা বলেছিলাম বা কথা লিখিয়েছিলাম। কি কথা বলেছিলাম বা কি কথা লিখিয়েছিলাম সেটা কি একটুখানি আমাকে বলো। না, 1 নম্বর যে জিনিসটা আছে সেই জিনিসটা কি? কি বলেছিলাম আমাকে বলো তো একটুখানি। দেখো, 1 নম্বর পয়েন্ট করে করে বোঝার চেষ্টা করো। দেখো, যদি আমার এইরকম কি হয়েছিল, প্রাণী এবং উদ্ভিদ গেল, এই প্রাণী এবং উদ্ভিদের মধ্যে আমাদের কি হয়েছিল? এই অযৌন জননের এককের নামটা কি ছিল? রেণু। অযৌন জননের এককের নামটা ছিল রেণু। এইবার এই যে রেণু আছে, এই রেণুকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। কি বললাম কথাটি? এই যে রেণু আছে, এই রেণুকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? 1 নম্বরের নামটাকে বলা হচ্ছে আমাদের চলরেণু, আর একটার নামটাকে আমাদের কি বলা হচ্ছে? অচল রেণু। 1 নম্বরের নামটাকে বলা হয় চলরেণু, আর একটার নামটাকে বলা হয় আমাদের অচল রেণু। যদি আমাদের চলরেণুর কথা থাকে, এই চলরেণুর কথাটাকে মাথায় রাখো, এটি হলো আমাদের ভলভক্স। অচল রেণুর কথা আসো, অচল রেণুর কথাটার নামটাকে হচ্ছে আমাদের বলবো কি? মিউকর। অচল রেণুর যদি আমাদের কোনো জিনিস থাকে, সেই জিনিসটাকে আমাদের কি বলবো বলো? সেই জিনিসটাকে আমাদের বলবো হচ্ছে কি? মিউকর। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে ক্লিয়ার গেল জিনিসটা। এইবার আমার এখান থেকে যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটার নামটা কি? 1 সেকেন্ড। তাহলে কি পার্ট গেল? তাহলে আমাদের যে পার্টটা গেল, চলরেণুর আমাদের উদাহরণ কি? ভলভক্স। অচল রেণুর আমাদের উদাহরণ কি? আমাদের মিউকর। ঠিক আছে, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের টোটাল জিনিসটা। ঠিক আছে, এছাড়া আমাদের কি বলবো? এইখানে দেখো একটা ছবি আছে, যেই ছবিটা হচ্ছে কিসের ছবি আমাদের? যেই ছবিটা হচ্ছে আমাদের এখানে ভালো করে ভালো করে মাথায় রাখো। কিসে? না, এটি হচ্ছে আমাদের যৌন জননের ছবি। এটি আমাদের কিসের ছবি? এটি হচ্ছে আমাদের এটি যৌন জননের ছবি, বা ইংলিশে যাকে বলা হয় কি আমাদের বলো? ইংলিশে যাকে বলা হয় আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন। ইংলিশে যাকে আমাদের কি বলা হয়? ইংলিশে আমাদের বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বললাম কথাটি? না, আমাদের এখানে যৌন জনন সম্বন্ধে বললাম হচ্ছে এইটুকুনি। ঠিক আছে, তাহলে কি কি বললাম আর কি কি বললাম না, একটা একটা করে পয়েন্ট নিয়ে আলোচনা করি। প্রথম কথা বলি, ঠিক আছে? চলো।
তাহলে দেখো, এতক্ষণ ধরে আমাদের যে জনন পদ্ধতি দুটো আমরা আলোচনা করলাম মাত্র। কটি আলোচনা করলাম? মাত্র দুটো জনন পদ্ধতিকে আলোচনা করলাম। কি কি? একটার নামটাকে বলা হচ্ছে অঙ্গজ জনন, অর্থাৎ মেনলি অঙ্গ থেকে যে জনন সম্পন্ন হয় তাকে আমরা বলবো অঙ্গজ জনন। এবং আর একটা যে জনন আছে, যেই জননটার নামটা কি আমাদের বলো, যেই জননটার নামটা হলো আমাদের, সেই জননটার নামটা কি, না সেই জননটার নামটা হচ্ছে আমাদের অযৌন জনন। অযৌন জননের একক রেণু, রেণুর মধ্যে চল রেণু, আমাদের অচল রেণু, এই দুটো জিনিস গেল। আর এছাড়াও আমাদের সর্বসাকুল্য যে জিনিসগুলি গেল, সেগুলি হচ্ছে কি আমাদের এর কতগুলো কি ভাগ, কতগুলো কি ভাগ না, সেই জিনিসগুলো আমাদের এখানে গেল। ক্লিয়ার? ক্লিয়ার। চলো, এবার দেখো আমাদের কি হয়েছে, পেরেন্ট সেল, অর্থাৎ মানে হলো আমাদের, মানে মাতৃকোষ বা আমাদের, মানে কি বলবো, জন্মিত কোষ যেটাকে বলে, জন্মিত কোষ। সেখানে একজন কি হয়েছে, বিপরীত লিঙ্গের, অর্থাৎ স্ত্রী এবং পুরুষ দুজনে মিলে কি হয়েছে, আমাদের রেপ্লিকেশন ঘটাচ্ছে। এই রেপ্লিকেশন যদি ঘটানো হয়েছে, তবে সেই ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখবে, রেপ্লিকেশন ঘটানো হয়েছে। এই রেপ্লিকেশন যদি ঘটানো হয়েছে, রেপ্লিকেশন ঘটানোর সময় কি মাথায় রাখো, যে আমার এখানে একটা মাইটোসিস হচ্ছে, মাইটোসিস 1 হচ্ছে, 2 হচ্ছে, এবং সেখান থেকে কি হচ্ছে, আমার অপত্য সন্তান তৈরি হচ্ছে। তাহলে সেখান থেকে আমাদের কি হচ্ছে বলো, সেখান থেকে আমাদের অপত্য সন্তান তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে যৌন জনন বলছে, এটা হলো আমাদের মোস্ট কমপ্লেক্স অ্যান্ড অ্যাডভান্স রিপ্রোডাকশন মানে প্রসিডিউর। কি বললাম কথাটা, যে এটি হলো কি, এটি হলো আমাদের একটা মোস্ট কমপ্লেক্স, আমাদের কি বলবো না, রিপ্রোডাকশন। ঠিক আছে? আমাদের যতগুলো রিপ্রোডাকশন আছে, সেই সমস্ত রিপ্রোডাকশনের মধ্যে এই জিনিসটা হচ্ছে এটা। ঠিক আছে? ক্লিয়ার না, ক্লিয়ার না বলো আমাকে। ক্লিয়ার না, ক্লিয়ার না। তাহলে আমার এখানে কি জিনিসটা গেল, 1 নম্বর জিনিস, তাহলে আমাকে এখানে জানতে হবে কি, আমাকে এখানে জানতে হবে যে যৌন জনক, এক সেকেন্ড একটু লাইনটা ধরো।
আচ্ছা, তাহলে কি হলো এখানটা করে? তাহলে এইখানটা করে দেখো হচ্ছে চুপড়ি আলো। দেখো চুপড়ি আলো যদি বলা হয়েছে কিসের সংকেত, তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখবো হচ্ছে আমাদের যে চুপড়ি আলো আছে সেটা হচ্ছে বুলবিল দ্বারা যে আমাদের যে অঙ্গ যোজনন হয় তার সংকেত হচ্ছে এটা, ঠিক আছে। এবার হচ্ছে কি বলবো, এবার হচ্ছে আমাদের বলা হচ্ছে যৌন জনন। যৌন জনন সম্বন্ধে যদি আমি তোমাকে আগে ডেফিনেশনে এসেছি, তাহলে কি মাথায় রাখবে? তাহলে মাথায় রাখো, আমাদের লেখো একই গোষ্ঠীভুক্ত, আমাদের এখান থেকে কি বলবো, একই গোষ্ঠীভুক্ত ও হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, একই গোষ্ঠীভুক্ত ও হ্যাপ্লয়েড, আমাদের এক্ষেত্রে কি বলবো, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, ঠিক আছে। দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনে আমাদের কি হয়েছে মাথায় রাখো, এখান থেকে দুটি ভিন্নধর্মী, আমাদের এখান থেকে কি বলবো না, আমাদের এখান থেকে বলবো জনন কোষের মিলনের ফলে, দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনের ফলে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট অপত্য জীবের সৃষ্টির পদ্ধতিকে আমাদের এখান থেকে কি বলবো না ডিপ্লয়েড, আমাদের কি বলবো ক্রোমোজোম বিশিষ্ট, ডিপ্লয়েড, আমার এখান থেকে কি বলবো ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, আমাদের এখান থেকে কি বলবো না ব্যাকেটে লিখে রাখো টুয়েন অপত্য জীবের সৃষ্টির পদ্ধতিকে, আমাদের কি সৃষ্টির পদ্ধতিকে, অপত্য জীবের যে সৃষ্টির পদ্ধতি আছে সেই সৃষ্টির পদ্ধতিকে আমাদের কি বলে, পদ্ধতিকে আমাদের যৌন জনন বলে, পদ্ধতিকে আমাদের কি বলে, পদ্ধতিকে আমাদের যৌন জনন বলে, ঠিক আছে। তাহলে যৌন জনন কাকে বলে না, যৌন জনন হচ্ছে কি যে আমার একই গোষ্ঠীভুক্ত, অর্থাৎ যদি মানুষের সঙ্গে কোনো জনন সম্পন্ন হয় সেখানে মাস্ট বি আমাদের মানুষকেই জননে অংশগ্রহণ করতে হবে, সেখানে আমাদের, সেখানে আমাদের অন্য কোনো কিছু হবে না। এক সেকেন্ড একটু ধরো। আচ্ছা, তাহলে আমার এখানে কি আছে জিনিসটা, আমার এখানে দেখো একই গোষ্ঠীভুক্ত, একই গোষ্ঠীভুক্ত মানেটা কি যে আমার যদি মানুষ হয় মানুষের সাথে মানুষ, যদি গরু হয় গরুর সাথে গরু, ছাগল হলে ছাগলের সাথে ছাগল, অর্থাৎ মানুষের সাথে গরু, গরুর সাথে ছাগল, এই জিনিস নয়। নাম্বার এক। নাম্বার দুই জিনিসটা কি, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, অর্থাৎ কি বলবো, এবং দুটি ভিন্ন ধর্মী, অর্থাৎ আমাদের যৌন জনন সম্পন্ন হবার জন্য আমাদের কি করতে হবে, যৌন জনন সম্পন্ন হবার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ভিন্ন ধর্মী হতে হবে। ভিন্ন ধর্মী মানেটা কি, ভিন্ন ধর্মী মানে জিনিসটা হচ্ছে আমাদের যেন দুটো আলাদা প্রাণী হয়, মানে কি একজন যদি পুরুষ হয় অপরজনকে মাস্ট বি স্ত্রী হতে হবে, আদারওয়াইজ তোমরা ঘুরিয়ে এভাবে বলতে পারো, কিভাবে, যে একজন যদি স্ত্রী হয় তাহলে আর একজনকে পুরুষ হতে হবে, অর্থাৎ বিপরীত ধর্মী হতে হবে, এক নম্বর গেল। নাম্বার তিন, নাম্বার তিন যদি বলেছি, নাম্বার তিনের ক্ষেত্রে কি বলবো, যে আমাদের জনন কোষের মিলনের ফলে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট অপত্য জীবের সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা যৌন জনন বলবো। তাহলে আমরা যদি এই যৌন জনন সম্পর্কে তোমার সাথে কথা বলেছি, বা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্বন্ধে আমি যদি তোমার সঙ্গে কি করেছি, তোমার সাথে আমি কথা বলেছি, তাহলে আমার এখান থেকে কি বলবো, যে এখান থেকে আমাদের কি কি জিনিস থাকছে, কি কি জিনিস থাকছে না। তাহলে প্রথমত এই যৌন জননকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। একটার নামটাকে কি বলা হয়, একটার নামটাকে বলা হচ্ছে আমাদের সংশ্লেষ বা কনজুগেশন, একটার নামটাকে বলা হচ্ছে আমাদের সংশ্লেষ বা কনজুগেশন। আর একটা যে জিনিস আছে তার নামটাকে বলা হয় কি, নিষেক বা সিনগ্যামি। আর একটা যে জিনিস আছে তার নামটাকে বলে নিষেক বা সিনগ্যামি। পরীক্ষার হলে অনেক সময় সংশ্লেষ দিয়ে কোশ্চেন আসে, অনেক সময় কনজুগেশন দিয়ে কোশ্চেন আসে। এইটুকুনি জিনিসকে মাথায় রাখো যে যাহাই আমাদের সংশ্লেষ
তাহাই আমাদের কনজুগেশন, যাহাই আমাদের সংশ্লেষ তাহাই আমাদের কনজুগেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের নিষেক। যেটাই আমাদের নিষেক সেটাই আমাদের কি বলবো এখান থেকে সিনগ্যামি। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এইবার আমাদের এই যে সংশ্লেষ বা কনজুগেশন, এর কোনো আর প্রকারভেদ হয় না। কি বললাম কথাটি? যে আমাদের যে সংশ্লেষ বা কনজুগেশন, এর কোনো প্রকারভেদ হয় না। ঠিক আছে, তোমাদের যার প্রকারভেদ হয় তার নামটা কি? তার নামটা হলো আমাদের নিষেক বা সিনগ্যামি। ঠিক আছে, তাহলে নিষেক বা সিনগ্যামির ক্ষেত্রে আমাদের এই একে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম জিনিসটার নামটা কি? আইসোগ্যামি। দ্বিতীয় জিনিসটার নামটা কি? দ্বিতীয় জিনিসটার নামটাকে বলা হয় অ্যানাইসোগ্যামি। তৃতীয় জিনিসটার নামটাকে কি বলা হয়? তৃতীয় জিনিসটার নামটাকে বলা হয় ওগ্যামি। তাহলে আমাদের এখানে কি কি জিনিস গেল? তিনটে জিনিস গেল। একটার নাম গেল অ্যানাইসোগ্যামি, একটার নাম গেল আইসোগ্যামি, আর একটা যে জিনিস আছে তার নামটাকে কি বলা হয়? তার নামটাকে বলা হয় ওগ্যামি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার দেখো, ইন জেনারেলি তোমাকে আমি একটা কি বলেছিলাম, যে একই প্রজাতিভুক্ত ভিন্ন গোষ্ঠী। তাহলে ভিন্ন গোষ্ঠীর মানেটা কি স্যার? একজন যদি আমাদের পুরুষ হয়, আর একজন কি হবে আমাদের? আর একজন হবে আমাদের স্ত্রী হবে। একজন যদি পুরুষ হয়, আর একজন কি হবে? আর একজন আমাদের স্ত্রী হবে। ঠিক আছে, যদি পুরুষ হয়েছে, এই পুরুষের হচ্ছে আমাদের এটাকে কি বলবো? আমাদের পরাগ রেণু। যেটা থেকে আমাদের কি বেরোবে? যেটা থেকে আমাদের শুক্রাণু বেরোবে। আর একটা কি হবে আমাদের স্ত্রী দেহের ক্ষেত্রে? স্ত্রী দেহের ক্ষেত্রে ডিম্বাণু। মানে আমাদের এখানে ডিম্বাণুই বেরোবে। মানে অ্যাকচুয়ালি ডিম্বাণু তো বলা ভুল, বাস্তবে ডিম্বাণুর পরিবর্তে ডিম্বাশয় যদি কথাটি বলো, তাহলে সেটা আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট। বাট ওই এক কথা, যে আমাদের যেমন অযৌন জননের একক কি ছিল? রেণু। তোমার একটুখানি খাতার পেজ উল্টাও, দেখো দেখতে পাবে যে আমি একটা জায়গায় লিখিয়েছিলাম। দেখো লিখিয়েছিলাম কি, যে অযৌন জননের একক হলো রেণু। এই লেখাটা আমি লিখিয়েছিলাম। ঠিক তেমনি আমাদের যদি এই যৌন জননের একককে বলেছে, এই যৌন জননের একক কি? যৌন জননের একক হলো আমাদের গ্যামেট। যৌন জননের একক হলো কি? যৌন জননের একক হলো আমাদের গ্যামেট। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে ইন জেনারেলি আমাদের এখানে যে জিনিসটা বলবো, সেই জিনিসটা হচ্ছে কি, আমাদের যৌন জননের এককটাকে কি বলবো? গ্যামেট। ঠিক আছে, এইবার প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে আমাদের সংশ্লেষ বা কনজুগেশন কি। তাহলে আমরা এখানে হেডিং লেখো। কি বলে হেডিং লেখো? না, হেডিং লেখো আমাদের এক্ষেত্রে সংশ্লেষ বলে। আমাদের হেডিং লেখো কি বলে? হেডিং লেখো আমাদের সংশ্লেষ বলে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, যদি আমাদের সংশ্লেষ বলে হেডিং লেখো, সংশ্লেষ মানে কি? তাহলে এর অ্যাক্রসে লেখো। কি লেখো? লেখো যে সরল যৌন জননে, যে সরল যৌন জননে কি হয়েছে? পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট, সরি, সরল যৌন জননে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন ধর্মী। কি বললাম কথাটা আমাদের এখান থেকে বলো? একই প্রজাতিভুক্ত, একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন ধর্মী সচল আইসোগ্যামেটের, দুটি কি বলবো আমাদের ক্ষেত্রে? দুটি ভিন্ন ধর্মী আমাদের কি বলবো? না, আমাদের সচল আইসোগ্যামেটের, সচল আইসোগ্যামেটের, সচল আইসোগ্যামেটের, সচল আইসোগ্যামেটে অস্থায়ী সংশ্লেষ নালীর মাধ্যমে। কিসের মাধ্যমে বললাম? না, আমাদের বললাম যে অস্থায়ী সংশ্লেষ নালী। অস্থায়ী আমাদের কিসের মাধ্যমে? সংশ্লেষ নালীর মাধ্যমে। সংশ্লেষ নালীর মাধ্যমে, অস্থায়ী সংশ্লেষণের মাধ্যমে পরস্পর মিলিত হয়ে জাইগোস্পোর গঠন করে। কি হয়েছে বলো এক্ষেত্রে? না, আমাদের এক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটি কি হয়েছে? পরস্পর মিলিত হয়ে, পরস্পর মিলিত হয়ে কি হয়েছে? না, জাইগোস্পোর। পরস্পর মিলিত হয়ে আমাদের এখান থেকে কি বলবো? জাইগোস্পোর গঠন করে। জাইগোস্পোর কি হয়েছে? জাইগোস্পোর আমাদের এক্ষেত্রে গঠন করে। তাকে কি বলে? তাকে আমাদের সংশ্লেষ বলে।
তাকে কি বলে? তাকে সংশ্লেষ বলে। তাহলে সংশ্লেষ কাকে বলে? না সংশ্লেষ বলে হচ্ছে এই জিনিসটাকে। কোন জিনিসটাকে? যে আমাদের যদি কি হয়েছে, যে সরল যৌনজনন পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্নধর্মী সচল আইসোগ্যামেটের মিলনের ফলে, দুটি ভিন্নধর্মী সচল আইসোগ্যামেটের মিলনের ফলে আমাদের কি হয়েছে? অস্থায়ী সংশ্লেষ নালীর মাধ্যমে আমাদের কি হয়েছে? যদি আমাদের মিলিত হয়ে জাইগোট ফল গঠন করে, তাকে আমাদের কি বলবো? তাকে আমাদের সংশ্লেষ বলবো। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? এবার যে জিনিসটা আসছে কি জিনিস, যে আমাদের এই যে এত সংশ্লেষ সংশ্লেষ বলে কথা বললাম, এই সংশ্লেষ আমাদের কি তো মানে কি কোন কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? তাহলে সংশ্লেষ আমাদের কোন কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? তাহলে 1 নম্বর মনে রাখবে কি, এর যে উদাহরণ কি কি? একটার নামটাকে বলা হচ্ছে কি আমাদের স্পাইরোগাইরা, একটার নামটাকে বলা হচ্ছে আমাদের স্পাইরোগাইরা, আর একটার যে নাম আছে তার নামটাকে কি বলা হচ্ছে? তার নামটাকে বলা হচ্ছে আমাদের প্যারামেসিয়াম। আর একটার নামটাকে আমাদের বলা হচ্ছে কি, আর একটার নামটাকে বলা হচ্ছে আমার প্যারামেসিয়াম। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে দুটো জিনিস গেল, একটা জিনিসের নাম গেল স্পাইরোগাইরা, আর একটা জিনিসের নামটাকে আমাদের কি বলছে এখান থেকে? আর একটা জিনিসের নামটাকে বলছে হচ্ছে আমাদের প্যারামেসিয়াম। ঠিক আছে, এইবার আমাদের যখন এই জিনিসটা আসছে, সেই জিনিসটার আমাদের কি কি করতে হবে? না আমাদের যেখানে সংশ্লেষ শেষ হয় সেখানে আমাদের কি শুরু হয়? সেখানে আমাদের শুরু হয় নিষেক। তাহলে হেডিং লেখো কি বলে? হেডিং লেখো হচ্ছে আমাদের নিষেক বলে। হেডিং লেখো কি বলে? হেডিং লেখা হচ্ছে নিষেক বলে। দেখো, তোমাদের তো বায়োলজি মোটামুটি কিছুটা পড়ানো হলো। এখানে এবার কতগুলো কথা বলি, যে তোমরা যারা যারা পড়ছো বা ক্লাস করছো, তারা তারা এই জিনিসটাকে প্রত্যেকে খাতায় নোট করছো তো? না, কেন এমনটা বলছি তার প্রধান যে কারণ, সেটি হচ্ছে কি, তুমি যত মন দিয়েই পড়াশোনা করো না কেন, যদি তুমি এই জিনিসগুলিকে খাতায় না লিখেছো, তাহলে কিন্তু তোমার কিন্তু কিচ্ছুটি মনে থাকবে না। কি বললাম, কথাটা বুঝতে পেরেছো? হয়তো তোমার কি বলবো, খাতায় না লিখলে তোমার হয়তো পেন বেঁচে যাবে, খাতা বেঁচে যাবে, সর্বোপরি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তোমার খাটনি বেঁচে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হলো, যে তোমার কিন্তু পুরোটা লাভের পরিবর্তে ক্ষতি আসবে। তো কাজেই কাজে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা যারা ডেমো ক্লাস করছো বা ক্লাস করছো, মোট কথা, তারা তারা কি হয়েছে, তারা তারা কিন্তু খাতাই লেখো। আর দিন শেষে গিয়ে এটা তুমিও জানো, আমিও জানি, যে না তুমি 100%, না দিন শেষে গিয়ে আমি 100%। তবে আমি তোমাকে এটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি, যে যদি তুমি তোমার 80% দিয়ে হার্ডওয়ার্ক, পেশেন্স এই দিয়ে যদি তুমি পড়াশোনা করেছো, তাহলে তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি তোমাকে আমার 20% দিয়ে তোমাকে 100% করে দিতে পারবো। কখন পারবো? সেই শর্তটা তখনই পসিবল, যখন তুমি তোমার 80% আমাকে দেবে। কথাটা বুঝতে পেরেছো? হয়েছে? তার মানে আমার এখানে কি গেল? আমার এখানে গেল হচ্ছে আমাদের সংশ্লেষ। আমাদের কি বলবো এখান থেকে? এই জিনিসটার নামটা কি বলবো হচ্ছে, এটা হচ্ছে আমাদের সংশ্লেষ। ঠিক আছে, সংশ্লেষের পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে, তার নামটাকে কি বলা হয়? তার নামটাকে বলা হচ্ছে আমাদের নিষেক। তার নামটাকে কি বলা হচ্ছে? নিষেক। ঠিক আছে, তাহলে নিষেক কাকে বলে? নিষেকের ক্ষেত্রে লিখে রাখো, কি লিখে রাখো? লিখে রাখো যে যৌন জনন পদ্ধতিতে, যে আমাদের কি বলবো এক্ষেত্রে, যে যৌন জনন পদ্ধতিতে, যে যৌন জনন পদ্ধতিতে আমাদের কি হয়েছে? পুংগ্যামেট
ও স্ত্রী গ্যামেট। কি বললাম কথাটি বলো আমাদের এখান থেকে, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট আমাদের কি হয়েছে, স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট আমাদের কিছু স্থায়ীভাবে মিলিত হয়ে, স্থায়ীভাবে মিলিত হয়ে নতুন জীব সৃষ্টি, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট আমাদের এখান থেকে লেখো, স্থায়ীভাবে মিলিত হয়ে, স্থায়ীভাবে মিলিত হয়ে কি হয়েছে না আমাদের নতুন জীব গঠন করে। আমাদের কি জীব গঠন করে, নতুন জীব গঠন করে। তাকে আমাদের কি বলে, তাকে আমাদের যেটি বলে, তাকে আমাদের নিষেক বলে। তাকে কি বলে, তাকে নিষেক বলে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো, ক্লিয়ার হলো, তাকে আমাদের নিষেক বলে। এইবার দেখো নিষেকের ক্ষেত্রে আমাদের জিনিসটা কি, সেই জিনিসটাকে আমরা বলবো কি সিঙ্গ্যামি। তো তোমরা প্রত্যেকে জানো, আগের পাতায় দেখো লেখানো হয়েছে নিষেককে আমাদের আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি, একটার নাম গেল আইসোগ্যামি, একটার নাম গেল অ্যানাইসোগ্যামি, আর একটার নাম গেল উগ্যামি। তাহলে প্রথমেই আমি যদি তোমার সঙ্গে কথা বলতে বসেছি, কি নিয়ে বসেছি, আমি তোমার সঙ্গে কথা বলছি আইসোগ্যামি নিয়ে। প্রথম কথা হচ্ছে আমি কি নিয়ে কথা বলতে বসছি, আইসোগ্যামি নিয়ে কথা বলতে বসেছি। আইসোগ্যামি জিনিসটা কি না, আকার এবং আয়তনে এক দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে আইসোগ্যামি বলে। তাহলে এখান থেকে আমাদের কি বললাম কথাটা, কথাটা আমি বললাম হচ্ছে আকার ও আয়তনে, আকার ও আয়তনে এক আমাদের কি বলবো, দুটি ভিন্ন ধর্মী, দুটি আমাদের কি বলবো, দুটি ভিন্ন ধর্মী আমাদের যে জনন কোষের মিলনকে আমাদের কি বলে, দুটি ভিন্ন ধর্মী আমাদের জনন কোষের মিলনকে, জনন কোষের মিলনকে আমাদের কি বলে বলো, মিলনকে কি বলে বলো, আইসোগ্যামি বলে। জনন কোষের মিলনকে কি বলে, জনন কোষের মিলনকে আমাদের আইসোগ্যামি বলে। ঠিক আছে, তাহলে এই যে আইসোগ্যামি আছে, আইসোগ্যামিটা কয় প্রকার না 2 প্রকার। একটার নামটাকে বলা হয় আমাদের মিউকর, আর যে আর একটা জিনিস আছে সেই জিনিসটার নামটাকে কি বলা হয় আমাদের মনোসিস্টিস, আমাদের মনোসিস, এক সেকেন্ড, মনোসিস্টিস, 1 নম্বর এটা করে সিস্টিস, মনোসিস্টিস বলা হয়। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো। এবার আমাদের কি বলেছে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো, যে আইসোগ্যামি আমাদের যেখানে শেষ হয়, সেখানে আমাদের যে জিনিসটা শুরু হয় তার নামটাকে কি বলা হয়, তার নামটাকে বলা হয় অ্যানাইসোগ্যামি। তার নামটাকে কি বলা হয় বলো, তার নামটাকে বলা হয় অ্যানাইসোগ্যামি। ঠিক আছে, অ্যানাইসোগ্যামি। তাহলে আমার যদি অ্যানাইসোগ্যামির কথা আসে, অ্যানাইসোগ্যামি জিনিসটা কি না, অ্যানাইসোগ্যামি হচ্ছে আকারে এক কিন্তু আয়তনে ভিন্ন দুটি জনন কোষের মিলনকে আমাদের বলা হয় অ্যানাইসোগ্যামি। তার মানে এখান থেকে কি লিখে রাখো, তাহলে লিখে রাখো কথাটি এইভাবে, যে আমাদের আকারে এক ও আমাদের কি বলবো আয়তনে ভিন্ন, আকারে এক ও আয়তনে ভিন্ন আমাদের কি বলবো, দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে, দুটি কি বলবো এক্ষেত্রে, দুটি ভিন্ন ধর্মী আমাদের এখান থেকে কি বলবো, যে জনন কোষ আছে, জনন কোষের মিলনকে আমাদের কি বলবো, জনন কোষের মিলনকে আমাদের কি বলবো, অ্যানাইসোগ্যামি বলবো। জনন কোষের মিলনকে কি বলবো, জনন কোষের মিলনকে আমাদের কি বলবো, অ্যানাইসোগ্যামি বলে। ঠিক আছে, এই অ্যানাইসোগ্যামের উদাহরণ কি, অ্যানাইসোগ্যামের উদাহরণ হচ্ছে আমাদের এক্ষেত্রে ক্ল্যামাইডোমোনাস। অ্যানাইসোগ্যামের উদাহরণ কি, অ্যানাইসোগ্যামের উদাহরণ হচ্ছে আমাদের ক্ল্যামাইডোমোনাস। ক্লিয়ার হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো কি বলতে চাইছি, চলো হয়েছে। এরপরে কি চলে আসে, এরপরে চলে আসে হচ্ছে আমাদের উগ্যামি। এরপরে যখন চলে আসে সেই জিনিসটার নামটা কি, উগ্যামি। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি বলবো এখান থেকে, এবার লেখা হচ্ছে আকার ও আয়তনে ভিন্ন,
তাহলে আমাদের এখান থেকে কি বলবো, আকার ও আয়তনে ভিন্ন দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে, দুটি কি ধর্মী বললাম কথাটি, দুটি ভিন্ন ধর্মী, আমাদের যে জনন কোষ আছে, দুটি ভিন্ন ধর্মী জনন কোষের আমাদের যে জনন কোষের মিলনকে আমাদের কি বলে, জনন কোষের মিলনকে আমাদের বলে হচ্ছে কি, উগ্যামি বলে। জনন কোষের মিলনকে কি বলে, জনন কোষের মিলনকে উগ্যামি বলে। ঠিক আছে, তাহলে উগ্যামির উদাহরণ কি, না উগ্যামির উদাহরণ হচ্ছে আমাদের মাছ ও মানুষ। উগ্যামির উদাহরণ কি বলো, উগ্যামির উদাহরণ হচ্ছে আমাদের মাছ ও মানুষ। ক্লিয়ার হয়েছে? কারণ আমাদের এই জিনিসটা গেল কি, এই জিনিসটা হচ্ছে আমাদের গেল হচ্ছে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ওগ্যামি। ক্লিয়ার হয়েছে? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ওগ্যামি, কি বললাম কথা বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখান থেকে যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটা কি হলো, যে আমাদের যৌন জনন হবার জন্য আমাদের কি হয়, দুটি জিনিস লাগে। একটার নামটাকে বলা হয় শুক্রাণু, আর একটার নামটাকে বলা হয় ডিম্বাণু। কি কি বললাম বাবা, আমাদের যৌন জনন করবার জন্য আমাদের দুটো জিনিস লাগে। একটা জিনিসের নামকে বলা হয় শুক্রাণু, আর একটা জিনিসের নামকে বলা হয় ডিম্বাণু। শুক্রাণুর ক্ষেত্রে কি মাথায় রাখবে, শুক্রাণুর ক্ষেত্রে মাথায় রাখবে হচ্ছে কি, যে আমাদের দেহে, অর্থাৎ পুরুষ দেহে বা মেল ক্যান্ডিডেটদের দেহে যে পদ্ধতিতে আমাদের শুক্রাণু তৈরি হয়, সেই পদ্ধতিটার নামটা কি, সেই পদ্ধতিটার নামটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। সেই পদ্ধতির নামটাকে কি বলা হয় বলো? সেই পদ্ধতির নামটাকে কি বলা হয় বলো? সেই পদ্ধতির নামটাকে বলা হয় আমাদের স্পারমাটোজেনেসিস। ঠিক আছে, আর স্ত্রী দেহে যে পদ্ধতিতে ডিম্বাণু উৎপন্ন হয়, তাকে আমাদের কি বলা হয়, তাকে আমাদের বলা হয় হচ্ছে কি, ওজেনেসিস। কি বললাম কথা, কারণ আমাদের দেহে স্পারমাটোজেনেসিস কাদের দেখা যায়, স্পারমাটোজেনেসিস দেখা যায় হচ্ছে আমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আর ওজেনেসিস এটা দেখা যায় কাদের ক্ষেত্রে, ওজেনেসিস দেখা যায় হচ্ছে আমাদের স্ত্রী দেহের ক্ষেত্রে। ওজেনেসিস কাদের ক্ষেত্রে দেখা যায় বলো? ওজেনেসিস আমাদের দেখা যায় হচ্ছে আমাদের স্ত্রী দেহের ক্ষেত্রে। ক্লিয়ার হলো জিনিসটা? এরপরে যে জিনিসটা চলে আসে, সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, আমাদের অপুংজনি। সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের অপুংজনি। অপুংজনির কথা কি বলবো, না অপুংজনি যদি আমাকে সংজ্ঞা জানতে চেয়েছে, তাহলে এই কথাটি লেখো, প্রাকৃতিক নিয়মে অর্থাৎ বাহ্যিক উদ্দীপক ছাড়া। কি বললাম কথাটা, এক সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি বলবো বলো, এখান থেকে আমরা যে জিনিসটা বলবো, সেই জিনিসটাকে লেখো, যে প্রাকৃতিক নিয়মে বা বাহ্যিক উদ্দীপক ছাড়া, বা বাহ্যিক উদ্দীপক ছাড়া, বাহ্যিক কি ছাড়া, না বাহ্যিক উদ্দীপক ছাড়া আমাদের এক্ষেত্রে কি বলবো, ভালো করে বোঝার চেষ্টা করো, যে অনিষিক্ত ডিম্বাণু থেকে, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ উৎপাদন পদ্ধতিকে আমাদের অপুংজনি বলা হয়। তাহলে বাহ্যিক উৎপাদক ছাড়া আমাদের কি বলবো এখান থেকে, অনিষিক্ত ডিম্বাণু থেকে, অনিষিক্ত, অনিষিক্ত আমাদের এখান থেকে কি বলবো, অনিষিক্ত ডিম্বাণু থেকে আমাদের এক্ষেত্রে কি বলবো, সরাসরি ভ্রূণ উৎপাদন পদ্ধতিকে, সরাসরি আমাদের কি বলবো কথাটি, সরাসরি আমাদের যে ভ্রূণ উৎপাদন পদ্ধতি আছে, সেই ভ্রূণ উৎপাদন পদ্ধতিকে আমাদের কি বলবো বলো, না বলে হচ্ছে কি, তাকে অপুংজনি বলে। পদ্ধতিকে আমাদের অপুংজনি,
অপুংজনী জনন বলে। তাহলে এখান থেকে আমাদের নামটা কি বলবো? অপুংজনী জনন কাকে বলে? না, অপুংজনী জনন বলে হচ্ছে কি, যে আমাদের সরাসরি ভ্রূণ উৎপাদন পদ্ধতিকে আমাদের বলবো কি, অপুংজনী জনন বলবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হলো। এইবার আমাদের যে অপুংজনী আছে, এই অপুংজনীর প্রকারভেদ হয়। অর্থাৎ তোমরা যদি দেখেছো, এই অপুংজনীকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। কি কি গো? একটার নামটাকে বলে হচ্ছে আমাদের স্বাভাবিক অপুংজনী, আর একটার নামটাকে বলা হয় আমাদের কৃত্রিম অপুংজনী। কি কি বললাম কথাটি বলো? একটা জিনিসের নামটাকে আমাদের কি বলা হয়? একটা জিনিসের নামটাকে বলা হয় আমাদের স্বাভাবিক অপুংজনী, স্বাভাবিক অপুংজনী। আর একটার নামটাকে কি বলা হয়? আর একটার নামটাকে বলা হয় আমাদের কৃত্রিম অপুংজনী। তাহলে দুটো জিনিস গেল, একটার নাম গেল স্বাভাবিক অপুংজনী, আর একটা যে জিনিস আছে তার নামটাকে বললাম কি আমাদের কৃত্রিম অপুংজনী। হয়েছে? এইবার আমাদের স্বাভাবিক অপুংজনী কাদের কাদের ক্ষেত্রে দেখা যায়? না, মাথায় রাখো, আমাদের স্বাভাবিক অপুংজনী মিউকর, স্পাইরোগাইরা, পুরুষ মৌমাছি, বোলতা, এই চারটে জায়গাতে মূলত দেখা যায়। কোথায় কোথায় দেখা যায় বলো? মিউকরে দেখা যায় আমাদের, এক্ষেত্রে কোথায় দেখা যায়? আমাদের এই ক্ষেত্রে স্পাইরোগাইরাতে দেখা যায়। এছাড়া আমাদের পুরুষ মৌমাছিতে দেখা যায়। কোথায় দেখা যায় বলো? পুরুষ মৌমাছিতে দেখা যায়। আর তাছাড়া আমাদের যে জিনিসটা দেখা যায়, বোলতাতে দেখা যায়। কোথায় দেখা যায়? বোলতাতে দেখা যায়। আচ্ছা, আমাদের এখানে যদি কৃত্রিম অপুংজনীর কথা আসে, কৃত্রিম অপুংজনী মানে হলো বাহ্যিক উদ্দীপককে আমি দিলাম। সেটা কিরকম দিতে পারি? সেটা আমি দিতে পারি টেম্পারেচার দিতে পারি, সেটা আমি এক্স রে দিতে পারি, সেটা আমি এনি মেকানিক্যাল প্রসেস, এনি মেকানিক্যাল প্রসেস যদি আমি করতে পারি, তাহলে আমাদের যে অপুংজনী জননটি হয় তাকে আমরা কি বলবো? অপুংজনী জনন বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? হলো। এই অপুংজনী জননের ক্ষেত্রে আমাদের যদি দেখা গেছে কি, যে আমাদের উদাহরণ কি, উদাহরণ হচ্ছে আমাদের উভচর, আমাদের উদাহরণ হচ্ছে পক্ষী বা পাখি, আমাদের উদাহরণ হচ্ছে শামুক। ক্লিয়ার? এইবার কি বলবো আমাদের এখান থেকে? এইবার আমার এখান থেকে যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? পার্থেনোকার্পি বলা হয়। সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? পার্থেনোকার্পি বলা হয়। পার্থেনোকার্পি জিনিসটা কি জিনিস স্যার? না, পার্থেনোকার্পি জিনিসটা হচ্ছে আমাদের এরকম, কিরকম গো, যে হরমোন প্রয়োগে নিষেক ছাড়া ডিম্বাশয় বীজবিহীন ফলে পরিণত হয়। কি বললাম কথাটা? যে আমাদের এখানে লিখে রাখো, যে হরমোন প্রয়োগে আমাদের কি বলবো? আমাদের বলবো নিষেক ছাড়া, নিষেক ছাড়া কি হয়? বীজহীন ফলে পরিণত হয়। বীজহীন আমাদের কি হয়েছে, সরি, বীজহীন ফলে পরিণত হয়। বীজহীন ফলে কি হয়? বীজহীন ফলে পরিণত হয়। একে কি বলে? একে আমাদের পার্থেনোকার্পি বলে। একে আমাদের কি বলে? একে পার্থেনোকার্পি বলে। ঠিক আছে? তাহলে স্যার আমি বা আপনি এই পার্থেনোকার্পি জিনিসটা কোথায় দেখতে পাবো? না, দেখতে পাবো হচ্ছে কোথায়? দেখতে পাবো হচ্ছে আমার আঙুরে, দেখতে পাবো হচ্ছে আপেলে, দেখতে পাবো হচ্ছে কলাতে। কারণ আঙুর, আপেল, কলা ইত্যাদি যে ফলগুলি আছে, এই ফলগুলিতে আমাদের কি হয়? না, পার্থেনোকার্পিকে দেখা যায়। এই ফলগুলিতে কি হয়? পার্থেনোকার্পিকে দেখা যায়। ওকে, তাহলে এবার চলো তোমাদের জন্য কিছু এমসিকিউ কোশ্চেন এনেছি। এমসিকিউ কোশ্চেন গুলোকে একটু একটু করে বোঝার চেষ্টা করবে বা বলার চেষ্টা করবে প্রত্যেকে। হুম। ঠিক আছে, তাহলে চলো প্রথম কোশ্চেন। কি কোশ্চেন? হোয়াট ইজ দ্য মোড অফ দি রিপ্রোডাকশন ইন অ্যামিবা? অর্থাৎ অ্যামিবার প্রজননের ধরন কি? অপশন এ বাইনারি ফিউশন,
বা দ্বিখণ্ডন, অপশন বি বার্ডিং বা অঙ্কুরোদ্গম, অপশন সি ফ্র্যাগমেশন বা খণ্ডিতকরণ, অপশন ডি স্পোর গঠন। কোনটা উত্তর হবে বলো? না, উত্তর হবে একবারে 1 নম্বর উত্তর, যে বাইনারি ফিউশন বা দ্বিখণ্ডন ইজ দ্য রাইট অ্যান্সার। বাইনারি ফিউশন বা দ্বিখণ্ডন এই জিনিসটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হুইচ প্রসেস প্রডিউস গ্যামেট? তাহলে কি বললাম, গ্যামেট বা জনন কোষ কোন প্রক্রিয়ায় তৈরি হয়? অপশন এ মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হয়, অপশন বি মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয়, অপশন সি বাইনারি ফিউশন বা দ্বিখণ্ডন প্রক্রিয়ায় তৈরি হয়, অপশন ডি ফার্টিলাইজেশন প্রক্রিয়ায় তৈরি হয়। তার মানে আমাদের এক্ষেত্রে মনে রাখবে, এটি আমাদের কোন প্রক্রিয়ায় তৈরি হয়? এটি আমাদের মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয়। ঠিক আছে, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দি ফলোইং অর্গানিজম ইজ ইউনিসেলুলার? অর্থাৎ নিম্নলিখিত কোনটি এককোষী জীব? অপশন এ অ্যামিবা, অপশন বি ম্যান বা মানুষ, অপশন সি কুকুর, অপশন ডি হলো ফিশ। তার মানে আমাদের এখানে মাথায় রাখবে কি? আমাদের এখানে মাথায় রাখবে হচ্ছে আমাদের এককোষী জীবকে, এককোষী জীব হলো, সরি, এককোষী জীবকে এককোষী জীব হলো আমাদের অ্যামিবা। এককোষী জীবকে এককোষী জীব হলো অ্যামিবা। ওকে, আচ্ছা। হোয়ার ডাজ দ্য ফার্টিলাইজেশন অকার ইন হিউম্যান? মানুষের নিষেক্তকরণ কোথায় ঘটে? তার মানে কি, কোশ্চেনটা যে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, হোয়ার ডাজ ফার্টিলাইজেশন অকার ইন হিউম্যান? কোথায় হয়? 1 নম্বর হচ্ছে ইউটেরাসে হয়, নাম্বার 2 হচ্ছে ডিম্বাশয়ে হয়, নাম্বার 3 হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান নলে হয়, নাম্বার ডি হচ্ছে আমাদের সার্ভিক্সে হয়। তাহলে রাইট অ্যান্সার কোথায় বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান নল যেখানে আছে, এই ফ্যালোপিয়ান নলে আমাদের কিন্তু কি হয় না, আমাদের মানুষের দেহে ফার্টিলাইজেশন বা নিষুক্তকরণ হয়। ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণ হয়। ওকে, এবার কি বলেছে এখান থেকে? এবার আমাদের বলছে হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন? অর্থাৎ যৌন জননের মৌলিক একক কি? অপশন এ জিন, অপশন বি গ্যামেট, অপশন সি ক্রোমোজোম, অপশন ডি জাইগোট। তাহলে আমাদের যৌন জননের ক্ষেত্রে মৌলিক এককের কথা যদি আমি বলেছি, তাহলে সেটা কি হবে? তাহলে সেই জিনিসটা হবে হচ্ছে কি আমাদের, বলো, জাইগোট। ওকে, চলো। জাইগোট ডেভেলপ ইনটু, জাইগোট আমাদের, জাইগোট থেকে কি তৈরি হয়? অপশন এ স্পার্ম তৈরি হয়, অপশন বি ফেটাস বা ভ্রূণ তৈরি হয়, অপশন সি আমাদের ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়, অপশন বি আমাদের এখান থেকে কি বলবো, এখান থেকে কি বলবো বলো, এখান থেকে না, আমাদের এখান থেকে যে জিনিসটা চালু হয় সেটা কি, ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমাদের টিস্যু তৈরি হয়। তাহলে আমাদের এখান থেকে কি তৈরি হয় বলো? আমাদের এখান থেকে তৈরি হয় হচ্ছে আমাদের স্পার্ম তৈরি হয় না, ভ্রূণ তৈরি হয়। এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমাদের এখান থেকে কি বলবো, এখান থেকে বলো, আমাদের এখানে যে কি হয়, ভ্রূণ তৈরি হয়। এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে, চলো। এবার আমাদের কি বলেছে, যে হুইচ হরমোন কন্ট্রোল দা মেল রিপ্রোডাকশন? তাহলে মেল রিপ্রোডাকশন বা পুরুষের প্রজনন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? কোন হরমোন করে? না, আমাদের কোন হরমোন করে না, মাথায় রাখবে এই ক্ষেত্রে কি বলবো, যে ইস্ট্রোজেন করে। না, ইস্ট্রোজেন স্ত্রী দেহে থাকে। নাম্বার 2 আমাদের প্রজেস্টেরন করে। না, প্রজেস্টেরন স্ত্রী দেহে থাকে। নাম্বার 3 টেস্টোস্টেরন। হ্যাঁ, টেস্টোস্টেরন হচ্ছে আমাদের উদ্ভিদের যে প্রজনন আছে, এই উদ্ভিদের প্রজননকে নিয়ন্ত্রণ করে। কারণ আমাদের উদ্ভিদের প্রজননকে নিয়ন্ত্রণ করেন কে? না, উদ্ভিদ, সরি, আমাদের প্রাণী পুরুষদের প্রজননকে নিয়ন্ত্রণ করে কে? না, পুরুষদের প্রজননকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের টেস্টোস্টেরন। যদি আমাদের স্ত্রী দেহের কথা এখানে আসতো, তাহলে কিন্তু আমাদের ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন
এই দুটোই কিন্তু হতো, তাহলে আমাদের কি হতো, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটোই কিন্তু আমাদের হতো। ওকে, হুইচ অর্গান প্রডিউস দিস স্পার্ম, অর্থাৎ কি বলবো আমাদের এখান থেকে, কোন অঙ্গ শুক্রাণু তৈরি করে? অপশন এ ওভারি তৈরি করে, অপশন বি টেস্টিস তৈরি করে, অপশন বি ইউটেরাস তৈরি করে, মানে জরায়ু তৈরি করে, অপশন ডি প্রোস্টেট গ্ল্যান্ড তৈরি করে। হুইচ অর্গান প্রডিউস স্পার্ম, তার মানে কে তৈরি করবে আমাদের এখান থেকে, ভালো করে মাথায় রাখো যে আমাদের এখান থেকে টেস্টিস এইটা হচ্ছে কি করবে না, আমাদের স্পার্মকে প্রডিউস করবে। তাহলে আমাদের টেস্টিস কি করবে না, আমাদের যে অন্ডকোষ আছে পুরুষ দেহে, সেই অন্ডকোষ কি করবে না, আমাদের স্পার্ম যে আছে এই স্পার্মকে প্রডিউস করবে। ওকে, কোশ্চেন নম্বর 9, হোয়াট ইজ দ্য গ্যাটেশন পিরিয়ড অফ হিউম্যান? তাহলে এখান থেকে আমাদের কি বলবো, অপশন এ মানুষের গর্ভধারণের সময়কাল কত? 5 মাস, অপশন বি 7 মাস, অপশন সি 9 মাস, অপশন ডি 12 মাস। তার মানে কোনো একটা মানুষকে নতুন অপত্য সন্তান সৃষ্টির জন্য আর প্রজননের জন্য আমাদেরকে 9 মাস টাইম দিতে হবে। তার জন্য আমাদের কি বলে রেখেছে এখানে, যে মানুষের গর্ভধারণের সময়কাল কত, সেটি হচ্ছে কত আমাদের বলো, 9 মাস হচ্ছে রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নম্বর 10, হোয়াট ইজ দ্য মোড অফ রিপ্রোডাকশন ইন ইস্ট? অর্থাৎ ইস্টে কোন ধরনের প্রজনন ঘটে? অপশন এ বাইনারি ফিউশন ঘটে, অপশন বি বার্ডিং বা অঙ্কুরোদ্গম ঘটে, অপশন সি ফ্র্যাগমেশন বা খণ্ডিতকরণ ঘটে, অপশন ডি রিজেনারেশন বা পুনর্জন্ম ঘটে। তাহলে আমাদের এখান থেকে যে উত্তরটি হবে, উত্তরটি কি হবে ভালো করে মাথায় রাখো, যে আমাদের বার্ডিং বা অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে এরপরেও দেখো কিছু কিছু কোশ্চেন আছে আজকে তোমাদেরকে এই চ্যাপ্টারে যেখানে শেষ করানো হলো, এরপরে তোমাদের মেন্ডেলের সূত্র, এরপরে থেকে পাঠের যা কোশ্চেন ইত্যাদি প্রভৃতি সমস্ত যে কোশ্চেন গুলি আছে সেই কোশ্চেন গুলোকে, এবং পরবর্তী পার্টে যে থিওরির যে পার্টটি আছে সেই জায়গাতে এই টোটাল জিনিসটাকে আমি করাবো। ওকে, বুঝতে পেরেছো? পরবর্তী ক্লাসে এখান থেকে শুরু হবে। তো তোমাদের ক্লাসে কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, নাম্বার 1। নাম্বার 2, যে তোমরা একটু ওয়েট করো, স্যার তোমাদের সঙ্গে আসবেন, 2 মিনিট 2 মিনিট 4 মিনিট কথা বলবে, কথা বলে তোমরা যে যার মতো লেট নিতে পারো। ওকে, ক্লাসের কোনো জায়গায় বুঝতে অসুবিধা বা কিছু থাকলে সেটা আমাকে জানতে পারো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, নাম্বার 2 যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে তোমরা একটু ওয়েট করে যাও, স্যার তোমাদের সঙ্গে 2 মিনিট কথা বলবে, কথা বলে তোমরা তোমাদের মতো লেট নিতে পারো। যারা যারা কোশ্চেনের অ্যান্সার দিয়েছো তাদের প্রত্যেককে থ্যাংক ইউ, যারা কোশ্চেনের অ্যান্সার দাওনি তারা কিন্তু পরবর্তী দিন থেকে কোশ্চেনের অ্যান্সার কিন্তু দেবে। ঠিক আছে, হয়তো আজকে কোনো কারণবশত দিতে পারোনি, সেটা কারণটা হয়তো আমি বা তুমি জানো না। যাই হোক না কেন, কিন্তু সেটা যেন পরবর্তী দিন থেকে প্রতিদিন দেওয়া হয়। ওকে, চলো। স্যার ক্লাস কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, ক্লাস কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এক মিনিট আমাকে সময় দাও, জাস্ট ওপেন করে দিচ্ছি। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। সেকেন্ড পেজে আমাদের কোড রয়েছে, আমি কোডটা দেখিয়ে দিচ্ছি। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। গ্রুপে দেখো লিংক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি, বাধ্যবাধকতা কোনো কিছু নেই, আমি 2 মিনিট সময় নেবো, তার বেশি একদমই না, দেন আমি কোডে চলে আসবো। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, কোনো বাধ্যবাধকতা নেই, যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো।
দেখো তোমাদের গ্রুপে লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, আমি আর 1 মিনিটের মধ্যে কোডে চলে আসবো। তো সবার কাছে রিকোয়েস্ট রইল একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। অর্পিতা পাল, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। শান্তনু ঘোষ, শান্তনু জানা, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। প্রিয়াঙ্কা দাস, আন্তরিকভাবে কৃতজ্ঞ এত সুন্দর করে বা এত বড় করে লেখার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা দাস ফিডব্যাক শেয়ার করার জন্য। এম কাজী, আন্তরিকভাবে কৃতজ্ঞ ভাই এত সুন্দর করে বা এত বড় করে ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো বাকি লিঙ্ক গুলো তো সেম ফিডব্যাক কপি পেস্ট করে শেয়ার করে দিও। সঙ্গীতা লালা, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। বাকি লিঙ্ক গুলো তো সেম ফিডব্যাক কপি পেস্ট করে শেয়ার করে দিও। সুকান্ত ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো বা সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও শেয়ার করে দিও, এটা রিকোয়েস্ট রইল। রণজিৎ অঙ্কুর, অসংখ্য ধন্যবাদ ভাই ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো বাকি লিঙ্ক গুলোতেও সেম ফিডব্যাক শেয়ার করে দিও। তাই সরকার, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো বাকি লিঙ্ক গুলোতেও সেম ফিডব্যাক শেয়ার করে দিও। সঞ্জয় দেব, অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো বাকি লিঙ্ক গুলোতেও সেম ফিডব্যাক কপি পেস্ট করে শেয়ার করে দিও। আমি কোডে চলে গেলাম। বাকিদের ক্ষেত্রেও রিকোয়েস্ট হলো যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। আমি কোডে চলে গেলাম। দেখো তোমরা একটু ফিডব্যাক শেয়ার করতে দেবে যদি তোমাদের সম্ভব হয়। যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না বা ইমেজ পাঠাবে না, ঠিক আছে? এটা বলা। আর নেক্সট এটা বলে রাখি জাস্ট একটা লাইনে, যে গতকাল আর যে দুটো ক্লাস হলো এই দুটো ক্লাস কিন্তু সবার জন্য ছিল না। গতকাল হিস্ট্রি ক্লাস হয়েছিল, যেটা যারা আর্টস বা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ নিয়ে পরীক্ষা দেবে, আপার প্রাইমারি টেট বা সিটেট পেপার 2 তাদের জন্য ছিল। আর আজকের ক্লাসটা মূলত ছিল সায়েন্স অ্যান্ড ম্যাথ, যারা পরীক্ষা দেবে বোথ আপার প্রাইমারি টেট বা সিটেট পেপার 2 তাদের জন্য ছিল আজকের ক্লাসটা। আগামীকাল ইংলিশ ক্লাস রয়েছে, মনে রাখবে এখানে ইংলিশ গ্রামার এবং পেডাগজি দুটো ডিসকাশন হবে। আগামীকালকের ক্লাস সবার জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেখানে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট বা তোমার সোশ্যাল সায়েন্স হোক বা ম্যাথ অ্যান্ড সায়েন্স হোক, কোনো বাধ্যবাধকতা নেই, সবার জন্য গুরুত্বপূর্ণ এবং সবার জন্য ম্যান্ডেটরি সাবজেক্ট। যেটা আগামীকাল ক্লাসে হবে সেটা বলে দিচ্ছি। প্রথম কথা, স্যার পুরো সিলেবাসটা খুব ডিটেলসে বোঝাবেন। নাম্বার 1 হচ্ছে তোমাদের পেডাগজি, নাম্বার 2 গ্রামার, নাম্বার 3 ভোকাবুলারি কি কি রয়েছে। নেক্সট তোমাদের সাথে অ্যানালিসিস পার্টটা খুব ডিটেলসে ডিসকাস করবেন, যেটা আগামীকালকে সব থেকে স্পেশাল জায়গা। কেন বলছি, ধরো গ্রামারের মধ্যে 15টা কোশ্চেন আসছে, এবার কোথা থেকে কোশ্চেন আসছে? যদিও গ্রামারে শুধু 15টা আসছে না, তার মধ্যে ভোকাবুলারি রয়েছে। আমি ধরে নিই গ্রামারে 8টা কোশ্চেন আসছে, তাহলে কোথা থেকে আসছে? যেমন গ্রামারে পার্টস অফ স্পিচ রয়েছে, তার মধ্যে অনেক কিছু রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ওদিকে টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, অনেক কিছু রয়েছে। তো কোথা থেকে কতগুলো কোশ্চেন আসছে, এটা একদম তোমাকে ইয়ার ধরে ধরে ট্রেন্ড দেখিয়ে দেবেন যে কোথা থেকে কতগুলো কোশ্চেন আসছে। একই রকমের ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এই পরীক্ষাগুলোর জন্য। প্রায় 50%, অর্থাৎ 15 নম্বর যেটা রয়েছে, সে 15 নম্বরের মোর দ্যান 50% জায়গায় শুধু ভোকাবুলারি থেকে, যেটা আগামীকাল দেখলে বুঝতে পারবে। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান-ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, হোমোনিম, প্যারোনিম, অসংখ্য জিনিস রয়েছে, ঠিক আছে, যে যেখান থেকে তোমাদের কোশ্চেন আসে। তো আগামীকাল স্যার এই জায়গাগুলো খুব ডিটেলসে ডিসকাস করবেন, যে কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসে, যেটা তোমাদের কাছে একটা রুট ম্যাপ তৈরি হয়ে যাবে। জানতে পারবে যে হ্যাঁ কোন জায়গাটা আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, কোথায় কম গুরুত্ব দিলেও হবে, এই ব্যাপারটা। এবং একদম শেষে অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করবেন।
পেডাগজিটা খুব ডিটেলসে ডিসকাশন হবে, আবারও বলছি খুব ডিটেলসে, যে প্রত্যেকটা ইউনিট সেখানে অন্তত 8-10টা লাইনে স্যার বলে দেবেন যে ইউনিট 1 এর ব্যাপারটা কি রয়েছে, ইউনিট 2 তে কি রয়েছে, ইউনিট 3 এর মধ্যে কি রয়েছে, এরকম। এবং শেষে অবশ্যই কিছু এমসিকিউ ডিসকাশন করবেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রাইমারি আপার প্রাইমারি টেটের কোশ্চেন হতে পারে বা সিটেটের কোশ্চেন হতে পারে, কারণ সিটেটের কোশ্চেন প্রচুর কোশ্চেন রয়েছে, অ্যাভেলেবেল কোশ্চেন, বছরে 2বার করে সিটেট হচ্ছে, তো প্রচুর কোশ্চেন। তো চেষ্টা করবেন হয়তো একটা সেট মানে 30টা কোশ্চেন, হয়তো দুটো সেট পুরোপুরি হবে না, কিন্তু একটা সেট বা তার বেশি যদি কিছু কোশ্চেন হয়, এরকম মানে পুরো ডিটেলসে ডিসকাস করবেন যে কোন ধরনের এমসিকিউ আসে, সেটা বোথ গ্রামার, ভোকাবুলারি, পেডাগজি সব জায়গা থেকে, যে তাদের আনসার কিভাবে হচ্ছে বা কি কি রয়েছে তার মধ্যে। তো মূলত আগামীকাল ইংলিশ থাকবে এটা। আগামীকাল এরকম হবে না যে তোমায় কোনো ইংলিশ শেখানো হচ্ছে একদম নাউন থেকে শুরু করলে, এরকম হবে না। এর পরবর্তীতে একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। তো আগামীকাল তোমার কাছে ক্লাসটা পুরো রুট ম্যাপ মতো তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক, কোডে চলে গেলাম, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না। এক কথায় বলতে গেলে এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর সিক্রেট কোড এটা কিন্তু প্রতিদিন পাল্টে যাবে, আজও তাই। সিক্রেট কোডটা রয়েছে এটা, যেটা হাইলাইট করা রয়েছে স্মার্ট হার্ডওয়ার্ক, এটা হচ্ছে আজকে সিক্রেট কোড, যেটা বারবার বলে থাকি স্মার্টনেস, স্মার্ট হার্ডওয়ার্ক, এটা বারবার বলছি, এটাই হচ্ছে সিক্রেট কোড। এটা তোমাকে প্রতিদিন শো করতে হবে, নিজের মধ্যে ইউনিকনেস আনতে, অন্যদের থেকে এগোতে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, খুব ফাস্ট রেজাল্ট পাওয়া যায়। নাম্বারটা সেম আছে, এই নাম্বারে বিগত 3-4 দিন ধরে তোমরা কোড পাঠাচ্ছ 6291515880। এটাই হচ্ছে সিক্রেট কোড 6291515880, 6291515880। কোড হচ্ছে স্মার্ট হার্ডওয়ার্ক, স্মার্ট হার্ডওয়ার্ক। তোমার টোটাল রয়েছে 9-4-13টা লেটার বা ক্যারেক্টার, শুধুমাত্র এইটুকু টাইপ করে পাঠাও, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। টাইপ করো স্মার্ট হার্ডওয়ার্ক, পাঠাও 6291515880। আর তোমাদের সাথে দেখবে এই কয়েকদিনে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক চ্যানেল, ফেসবুক গ্রুপ এবং আমাদের অ্যাপের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। এই জায়গাগুলো থেকে প্রচুর ইনফরমেশন পাবে, নিজেদের যেরকম ভাবে যা কাজে লাগাতে পারো। ঠিক আছে, যার যেরকম যা দরকার রয়েছে, দরকার না থাকলে যাবে না, দরকার থাকলে অবশ্যই ওখানে জয়েন করে থাকতে পারো, ওখান থেকে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে। দেখবে সব জায়গাতে মানে কিছু না কিছু পাবে। আমি যদি অ্যাপেরটা যেটা লাস্ট শেয়ার করেছিলাম আজ দুপুরের পর, ওই অ্যাপের মধ্যে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পেয়ে যাবে। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, তিনটে লেখার স্টাইলও ডিফারেন্ট। দেখবে সেখানে ইমোজি ইউজ করা হয়, একটু যদি স্ক্রল করো দেখলে বুঝতে পারবে। ওখানে ফ্রি মক টেস্টের সুবিধা পেয়ে যাবে। ওখানে তোমার প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন, মানে সেটা যে কোনো কিছু হতে পারে। ডব্লিউপিএসসির যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট হয় তাদের সিলেবাস থেকে শুরু করে ডব্লিউবিসিএস, রেল, স্টাফ সিলেকশন কমিশন, টেট, সিটেট, সমস্ত ধরনের সিলেবাস ওখানে পেয়ে যাবে, সমস্ত ধরনের সিলেবাস ওখান থেকে পেয়ে যাবে। এছাড়া তুমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেটা ডব্লিউপিএসসি হতে পারে, আমাদের এই টেট সিটেট হতে পারে, সমস্ত ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওখানটায় পেয়ে যাবে। তো ওগুলোকে দেখো, ওখান থেকে এই ইনফরমেশন গুলো অ্যাপের মধ্যে থেকে বলছি সবকিছু পেয়ে যাবে। এছাড়া আমাদের ওখানে বিভিন্ন মক টেস্টের সুবিধা আছে, যদিও সেগুলো পেইড অপশন রয়েছে। মানে সেই পেমেন্টও খুব সামান্য, মানে 49 টাকার মতো সামান্য অ্যামাউন্ট দেখবে, এরকম। যাই হোক, আমি ওগুলোতে বলছি না, যেগুলো তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে ওই জায়গাগুলোকে দেখো। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে আগেই বললাম যে যে কোনো রকম রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন ওখান থেকে পেয়ে যাবে। তোমার ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো পেয়ে যাবে, টেলিগ্রাম থেকে রেগুলার কোশ্চেন আনসার পেয়ে যাবে। দেখো ওগুলো পাচ্ছ কিনা, কোথাও অসুবিধা হলে আমাকে জানিও। আর আগামীকাল লাইভ ক্লাস মিস করো না, কারণ আগামীকাল কিন্তু তোমার ইংলিশ, গ্রামার এবং পেডাগজি দুটো পার্টে ডিসকাশন হবে, এবং সেটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, সমস্ত এক্সামের জন্য। আবারও বলছি, এই ব্যাচটা মূলত টার্গেট হচ্ছে আমাদের টেট সিটেট, মানে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, বোথ সিটেট পেপার অন পেপার টু, এছাড়া অন্যান্য স্টেটের বিভিন্ন যে টেট পরীক্ষা বা ঝাড়খণ্ড টেট, এই জাতীয় পরীক্ষাগুলি। কারণ এর মধ্যে হিন্দি গ্রামার থাকবে, আমাদের এই সেশনের মধ্যে হিন্দি গ্রামার নেই, কিন্তু এর মধ্যে হিন্দি গ্রামারই ক্লাস থাকবে। এই ব্যাচের মধ্যে হিন্দি গ্রামার ক্লাস থাকবে, মানে যদি কেউ প্রিপারেশন নাও, মানে তুমি না নিলেও তোমার কাছে দেখবে ক্লাস আসছে, তুমি
যদি পরীক্ষার ফর্ম ফিল আপ নাও করো, তাহলে দেখবে তোমার কাছে আসছে না, আর পড়লে তো তোমার দরকার পড়বে, এরকম ব্যাপারটা। মানে এর মধ্যে হিন্দি, বাংলা, ইংলিশ তিনটে ল্যাঙ্গুয়েজই থাকবে, তাদের গ্রামার, পেডাগজি সবকিছু। প্রাইমারি ডেটে যা যা সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংলিশ, সিডিপি, ম্যাথ, এনভায়রনমেন্ট সবই থাকবে। আবার আপার প্রাইমারি ডেটের মধ্যে তিনটে সাবজেক্ট কমন, বাংলা, ইংলিশ, সিডিপি। ওদিকে তোমার সোশ্যাল সায়েন্সে গেলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, চারটি সাবজেক্ট থাকবে, আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। অন্যদিকে তোমার সায়েন্সে গেলে বায়ো সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, মানে বোধ ফিজিক্স, কেমিস্ট্রি সবই থাকবে এর মধ্যে। ম্যাথ তো থাকছে, আগেই বললাম ম্যাথ। এছাড়া হিন্দি, গ্রামার এর মধ্যে থাকবে। মানে এই যে যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, তাতে করে তুমি যদি মনে করো যে কেউ ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ, কেউ মিসলেনিয়াস এর পরীক্ষায় বসবে, কেউ বা তোমার পঞ্চায়েত, কেউ বা তোমার আইসিডিএস এই জাতীয় পরীক্ষায় বসবে, সেগুলো কমপ্লিট প্রিপারেশন হবে। মানে একটু অর্ধেক নয়, কমপ্লিট প্রিপারেশন হবে। হতে পারে ধরো তুমি আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি অন্য কোনো পরীক্ষা দেবে না, তাহলে তুমি অন্য ক্লাস করবে না, ম্যাথের ক্লাস করবে না, সায়েন্সের কোনো ক্লাস করবে না, এনভায়রনমেন্টের কোনো ক্লাস করবে না, কিন্তু তোমার কাছে ক্লাস আসবে, তোমার কাছে হিন্দি, গ্রামারও ক্লাস আসবে, এরকম ব্যাপারটা। কেউ ভাবলে না আমি আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্সের জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমি পঞ্চায়েতের পরীক্ষা দেবো, তাহলে তোমার অঙ্কের ক্লাস দরকার রয়েছে, সেগুলো করতে পারবে, সায়েন্সের ক্লাস দরকার রয়েছে, সেগুলো করতে পারবে। তুমি ভাবলে আমি মিসলেনিয়াসের পরীক্ষা দেবো, সবকিছু এর মধ্যে থেকে কমপ্লিট প্রিপারেশনের একদম সুবিধা পাবে, তোমার কাছে সবকিছু আসবে, এই আর কি। ঠিক আছে, তো চলো আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল ইংলিশ গ্রামার ক্লাস রয়েছে, প্রত্যেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে। ঠিক রাত 8টা থেকে ক্লাস শুরু হবে, 9:30 পর্যন্ত চলবে। তো প্রত্যেকে লাইভে অ্যাটেন্ড করো। আর আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, গুড নাইট। আর যারা সিক্রেট কোড পাঠিয়ে রেখেছে তাদেরকে যথাসময়ে রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল পৌঁছে যাবে, এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। থ্যাংক ইউ, গুড নাইট।